আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের রসায়ন ফার্স্ট পেপারের আরেকটা এমসিকিউ সিরিজে। তো আজকের এই ভিডিওতে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 4 নম্বর চ্যাপ্টার, আমাদের ফার্স্ট পেপার 4 নম্বর চ্যাপ্টার মানে ফোর্থ চ্যাপ্টার যেটা আছে রাসায়নিক পরিবর্তন। হ্যাঁ, তো এটা শেষ করলে আমাদের মূলত ফার্স্ট পেপারের সবগুলো অধ্যায়ের এমসিকিউ কমপ্লিট হয়ে যাবে। তো ফার্স্ট পেপারের 4 নম্বর অধ্যায়ের এমসিকিউ আজকে আমরা ইনশাল্লাহ শেষ করবো। হ্যাঁ, আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আর এখানে যে সমস্ত এমসিকিউ আছে আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেগুলো শেষ করে দেওয়ার জন্য আর কি। আর আমাদের এখানে প্রশ্নের পাশে আপনার দেখেন লেখা আছে যে কোনটা কোন সালে আসছে, তো আপনি দেখলে বুঝতে পারবেন আসলে কোন বোর্ডে আসলে কি ধরনের প্রশ্ন আসছে আর প্রশ্নের প্যাটার্ন গুলো কেমন ছিল বা কিভাবে ছিল আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের প্রথম প্রশ্ন আজকে, গ্রিন কেমিস্ট্রিতে অধিক তাৎপর্যপূর্ণ নীতি কোনটি? আমাদের এই চ্যাপ্টারের একদম শুরুতে প্রথম যে নীতি যেটা ছিল সেটা মূলত ছিল হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা হচ্ছে সবুজ রসায়ন নিয়ে। তো গ্রিন কেমিস্ট্রির অধিক তাৎপর্যপূর্ণ নীতি কোনটি? তো এখানে দেখেন আপনাকে বেশ কয়েকটা নীতি দিয়ে দিচ্ছে, যে প্রভাবকের ব্যবহার, তারপর হচ্ছে নিরাপদ দ্রাবক ব্যবহার, সর্বোত্তম অ্যাটম ইকোনমি, আর হচ্ছে দুর্ঘটনা প্রতিরোধ। তো এগুলোর মধ্যে সর্বোত্তম অ্যাটম ইকোনমি যেটা, এটা তাৎপর্য সবচাইতে বেশি। মানে গ্রিন কেমিস্ট্রিতে আমরা পার্সেন্ট অ্যাটম ইকোনমি বা সর্বোত্তম অ্যাটম ইকোনমি এটাকে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ বা গুরুত্ব দিয়ে দেখা হয় আর কি। তারপর আমাদেরকে বলছে গ্রিন কেমিস্ট্রির সূচনা কত সালে হয়েছিল? মানে গ্রিন কেমিস্ট্রির সূচনাটা হয় হচ্ছে 1991 সালে। হ্যাঁ, আমাদের দুইজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে অ্যানাস্তাস অ্যানাস্তাস আপনাদের নাম শোনার কথা, একজন ছিল হচ্ছে অ্যানাস্তাস, আরেকজন হচ্ছে ওয়ার্নার। হ্যাঁ, আরেকজন হচ্ছে ওয়ার্নার। তো এই দুইজন মিলে মূলত হচ্ছে আপনার গ্রিন কেমিস্ট্রির সূচনা শুরু করে, সেটা হচ্ছে 1991 সালে। ওনারা টোটাল আপনার 12টা নীতি দেয়। হ্যাঁ, গ্রিন কেমিস্ট্রির জন্য ওনারা টোটাল 12টা নীতি প্রণয়ন করেন আর কি। তো আপনারা অলরেডি জানার কথা, আশা করি আপনি পুরো বই রিডিং অলরেডি পড়ে ফেলছেন, তো জানা থাকার কথা আর কি। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, এটা ঢাকা বোর্ড আসছে 23 সালে। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য কি? মানে আমাদের যে উভমুখী রিয়েকশন গুলো হয়, যে সাপোজ মনে করেন যে একটা বিক্রিয়া হচ্ছে এরকম, যে এ থেকে উৎপন্ন হয়ে মনে করেন হচ্ছে বি উৎপন্ন হবে আর কি। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য আপনাকে কি বলছে? বিক্রিয়াটা শেষ হয় না, উভমুখী বিক্রিয়া কখনো শেষ হয় না। উভমুখী বিক্রিয়া সবসময় চলমান, মানে আজীবন লাইফ টাইম চলতে থাকবে। উভমুখী বিক্রিয়া কখনো শেষ হবে না। যদি আপনাকে দেখে মনে হইতে পারে যে হ্যাঁ বিক্রিয়াটা শেষ হয়ে গেছে, তখন আসলে বিক্রিয়া শেষ হয় না, বিক্রিয়ার হারটা অনেক কম থাকে। তো বিক্রিয়া কখনো শেষ হবে না। উভয় দিকের বিক্রিয়ার হার সমান হয় না, বিক্রিয়ার হার সমান হয় যখন উভয় দিকে বিক্রিয়ার হার সমান হয়ে যায়, তখন আমরা তাকে বলি সাম্যাবস্থায় আছে। তো এই অপশনটাও সঠিক না, এটাও সঠিক না। তারপর বলছে সাম্যাবস্থায় আসার প্রবণতা। হ্যাঁ, উভমুখী বিক্রিয়া সবসময় চায় সাম্যাবস্থায় আসতে, মানে এখান থেকে এটা চায় এই জায়গায়, মানে এদিকে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হতে চায়, আবার উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে আসতে চায় আর কি। মানে টোটাল পুরো রিয়েকশনটা একটা ব্যালেন্স ক্রিয়েট করতে চায় বা সাম্যাবস্থায় আসতে চায়। 3 নম্বরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 4 নম্বরটা প্রভাবকের ভূমিকা আছে না, উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে প্রভাবকের কোনো ভূমিকা নাই। প্রভাবক শুধুমাত্র বিক্রিয়াটা কত দ্রুত হবে নাকি ধীরে হবে সেটা নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, মানে এমনি উভমুখী বিক্রিয়ার মধ্যে প্রভাবের কোনো ভূমিকা নাই। তো সাম্যাবস্থা আসার প্রবণতা এটা উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য। তারপর আপনাকে বলছে রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটি? মানে একটা বিক্রিয়া আপনার যদি একটা উভমুখী বিক্রিয়া হয়, সে দুই সাম্যাবস্থা চলে আসে, সাপোজ মনে করেন হচ্ছে এ প্লাস বি, এরা বিক্রিয়া উৎপন্ন করলো মনে করেন হচ্ছে সি। তো সে যদি সাম্যাবস্থায় চলে আসে, তো সাম্যাবস্থা আসে বৈশিষ্ট্য কোনটা? বিক্রিয়ার সমাপ্তি। সাম্যাবস্থা আসার পরে মনে হতে পারে বিক্রিয়াটা শেষ হয়ে গেছে, কিন্তু না, উভমুখী বিক্রিয়া কখনো শেষ হয় না। তো এটা সঠিক উত্তর না। বিক্রিয়ার একমুখিতা না, এই সাম্যাবস্থায় আসার জন্য বিক্রিয়া আপনার দুই পাশ থেকে অগ্রসর হয়। হ্যাঁ, মানে সম্মুখ থেকে বিক্রিয়া আপনার সম্মুখ দিকে অগ্রসর হয়, অ্যাট দ্য সেম টাইম পশ্চাৎ দিকে অগ্রসর হয়। তো বিক্রিয়ার একমুখিতা এটা অপশন সঠিক উত্তর হবে না, এটাও বাদ। প্রভাবকের প্রয়োজনীয়তা না, সাম্যাবস্থার জন্য প্রভাবকের কোনো প্রয়োজনীয়তা, কোনো প্রয়োজন নাই। প্রভাবক জাস্ট বিক্রিয়াটা কত দ্রুত হবে নাকি আসতে হবে সেটা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আর সাম্যের স্থিতিশীলতা, হ্যাঁ, সাম্যাবস্থায় যাওয়ার পরে সে সাম্যাবস্থাটাকে মেনটেন করে চলবে। তো আমাদের 4 নম্বর যেটা, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন, রাসায়নিক সাম্যাবস্থার শর্ত নয় কোনটি? মানে রাসায়নিক সাম্যাবস্থা যে ব্যাপারটা, যে মাত্র আমরা দেখলাম যে সাম্যাবস্থা চলে আসে, সাম্যাবস্থার শর্ত নয় কোনটি? সাম্যের স্থায়িত্ব না, এটা রাসায়নিক সাম্যাবস্থার শর্ত। যে রাসায়নিক সাম্যাবস্থা আসার পরে সেই সাম্যটাকে স্থায়িত্ব বা মানে ডিউরেবিলিটি রাখতে চায় আর কি, ঠিক আছে। সাম্যাবস্থা আসার পরে সেখানে একটা স্থায়িত্ব মেনটেন করতে চায়। উভয় দিকে সুগম্যতা, এটা রাসায়নিক সাম্যাবস্থার শর্ত। রাসায়নিক সাম্যাবস্থা আসার জন্য দুই পাশ থেকে বিক্রিয়াটা সাম্যাবস্থার দিকে অগ্রসর হয়, ঠিক আছে। এটা রাসায়নিক সাম্যাবস্থার শর্ত। বিক্রিয়া সম্পূর্ণতা না, রাসায়নিক সাম্যাবস্থা মানে উভমুখী যে বিক্রিয়াগুলো কখনো সম্পূর্ণ হয় না। তো বিক্রিয়ার সম্পূর্ণতা এটা রাসায়নিক সাম্যাবস্থার শর্ত না, এটা হচ্ছে আমাদের অপশন। তারপর অপশনটা প্রভাবকের ভূমিকাহীনতা, হ্যাঁ, এটা রাসায়নিক সাম্যাবস্থার শর্ত। প্রভাবকের কোনো ভূমিকা নাই রাসায়নিক সাম্যাবস্থা অর্জনের জন্য। প্রভাবক জাস্ট বিক্রিয়াকে দ্রুত হবে নাকি আসতে হবে সেই জিনিসটা নিয়ন্ত্রণ করে, বাট সাম্যাবস্থার যে আসার যে ক্রাইটেরিয়াটা সেটা প্রভাবকের উপরে তার কোনো প্রভাব নাই। ওকে, আচ্ছা। 4 নম্বর প্রশ্ন,
আপনাকে একটা বিক্রিয়া দিয়ে দিচ্ছে যে PCl5, এটা গ্যাস, এখান থেকে আপনার ফসফরাস মানে ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে ফসফরাস ট্রাইক্লোরাইড আর হচ্ছে Cl2, এটা উৎপন্ন হয়েছে। ডেল্টা H ইকুয়ালস প্লাস 124 কিলো জোল পার মোল। তো আপনারা দেখতে পারতেছেন ডেল্টা H যেহেতু পজিটিভ, তো আমরা জানি ডেল্টা H পজিটিভ মানে হচ্ছে বিক্রিয়াটা তাপহারী, বিক্রিয়াটা মূলত হচ্ছে তাপহারী বিক্রিয়া, ঠিক আছে। ডেল্টা H পজিটিভ হওয়ার কারণে বিক্রিয়াটা মূলত হচ্ছে তাপহারী। আচ্ছা, এখন আমাদেরকে বলছে আমরা যদি বিক্রিয়াটিতে চাপ হ্রাস করি তাহলে আসলে কি হবে, বিক্রিয়া যদি আমরা চাপ হ্রাস করি তাহলে আসলে কি হবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন এই বিক্রিয়াতে বাম পাশে হচ্ছে 1 মোল, বাম পাশে হচ্ছে আমাদের 1 মোল গ্যাস, এই জায়গায় বাম পাশে হচ্ছে 1 মোল গ্যাস আর ডান পাশে হচ্ছে 2 মোল গ্যাস। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই 1 মোল গ্যাসের থেকে 2 মোল গ্যাসের আয়তন বেশি। এখানে গ্যাস হচ্ছে 1 মোল, এখানে হচ্ছে 2 মোল, তো 2 মোল গ্যাসের আয়তন অবশ্যই 1 মোল চাইতে বেশি হবে। এখন আমাদেরকে বলছে যদি আমরা বিক্রিয়াতে চাপ হ্রাস করি, এখন আমরা যদি চাপ হ্রাস করি নর্মালি আয়তন কি হয়, বাড়ে। আমরা যদি চাপ হ্রাস করি নর্মালি আয়তন বাড়ে। আর এই বিক্রিয়াতে আয়তন বেশি কোথায়, আয়তন বেশি হচ্ছে ডান পাশে, তার মানে আমাদের সাম্যাবস্থাটা ডান দিকে অগ্রসর হবে, মানে বিক্রিয়াটা আমার ডান দিকে চলে যাবে। হ্যাঁ, তো ডান দিকে চলে যাওয়া মানে কি, ক্লোরিনের পরিমাণ বৃদ্ধি পাওয়া। দেখেন ডান দিকে যেহেতু ক্লোরিন আছে তার মানে আমাদের ক্লোরিনের পরিমাণ বৃদ্ধি পাবে, এই অপশনটা হচ্ছে সঠিক। হ্যাঁ, এই অপশনটা হচ্ছে সঠিক। আচ্ছা, বিক্রিয়াটি সম্মুখমুখী হয়, হ্যাঁ, যেহেতু বিক্রিয়া এদিকে চলে যাচ্ছে তার মানে বিক্রিয়াটা সম্মুখমুখী হয়। ওকে, আচ্ছা, তারপরে প্রশ্ন, কেপি এর মান বৃদ্ধি পায় না, কখনোই না। কেপি কেসি এর মান কখনোই ইয়ার উপর ডিপেন্ড করে না। কেপি কেসি এর মান ডিপেন্ড করে একমাত্র তাপমাত্রার উপরে। কেপি কেসি একমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, বাকি কোনো প্যারামিটারের উপর নির্ভরশীল না। এই কেপি কেসি আমাদের হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল, ঠিক আছে, বাকি কিছুর উপরে কেপি কেসি নির্ভরশীল না। তাহলে আমাদের অপশন হবে হচ্ছে 1 আর 2, উত্তর হবে হচ্ছে আমাদের 1 ও 2, ঠিক আছে। তো হোপফুলি বুঝতে পারছেন। তারপর দিকে যাই আমরা, 7 নম্বরটা, তাপহারী বিক্রিয়া হলো কোনটা, মানে কোনটা তাপহারী বিক্রিয়া। তো আমরা জানি তাপহারী বিক্রিয়ায় তাপের শোষণ হয়, তাপহারী বিক্রিয়া তাপের শোষণ হয়। তো প্রথম বিক্রিয়াতে দেখেন এই যেখানে তাপ দেওয়া লাগছে, হ্যাঁ, মানে K+Y প্লাস তাপ, মানে সে তাপ শোষণ করছে, তার মানে এটা হচ্ছে আমাদের একটা তাপহারী বিক্রিয়া। আচ্ছা, তারপর দেখেন R+Z এখান থেকে উৎপাদ হয়েছে, আবার ডেল্টা H হচ্ছে পজিটিভ, তো আমরা জানি ডেল্টা H যদি পজিটিভ হয় এটা হচ্ছে একটা তাপহারী বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, আর 3 নম্বর বিক্রিয়াতে L+T বিক্রিয়া করে উৎপাদ প্লাস তাপ উৎপন্ন করছে, মানে সে উৎপাদ হিসেবে আরো তাপ বা হিট জেনারেট করছে, তার মানে সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে বাট আমাদেরকে বলছে তাপহারী বিক্রিয়ার কথা বলছে, তাহলে 3 নম্বর অপশন যেটা এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাহলে এটা অপশন থাকতেছে না। আমাদের অপশন বলছে 1 আর 2, 7 হচ্ছে 1 ও 2। ওকে, 8 নম্বরটা আসেন, কার্বন মনোক্সাইড প্লাস হচ্ছে H2। হ্যাঁ, এটা অনেক এটা একটা বিক্রিয়া, এটা থেকে আপনার মূলত কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন হয় আর কি। হ্যাঁ, সবগুলো হচ্ছে গ্যাসীয় স্টেটে আছে। আবার দেওয়া আছে ডেল্টা H প্লাস 41, মানে ডেল্টা H যেহেতু পজিটিভ তাহলে আমরা বলতে পারি এটা তাপহারী বিক্রিয়া, এটা একটা তাপহারী বিক্রিয়া, ঠিক আছে, তাপহারী বিক্রিয়া। আচ্ছা, তো আমাদেরকে বলছে তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে, আমরা দেখি আসলে তাপমাত্রা বাড়লে কি হবে। তো এটা একটা তাপহারী বিক্রিয়া, ঠিক আছে, তাপহারী বিক্রিয়া। তো তাপহারী বিক্রিয়ার তাপের আরো প্রয়োজন আছে, তাপহারী বিক্রিয়া তাপের আরো প্রয়োজন আছে। তো আপনি যদি একে তাপ দেন আরো, দেখা যায় কি তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি তাপ দিই সাম্যাবস্থা ডানে যাবে। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আপনি যদি তাকে আরো তাপ বাড়ান তাহলে সাম্যাবস্থা যাবে হচ্ছে ডানে, সাম্যাবস্থা যাবে হচ্ছে আমাদের ডানে, ঠিক আছে। তাহলে আমাদেরকে প্রথমটা অপশনটা তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে, হ্যাঁ, এই অপশনটা সঠিক। তারপরে বলছে চাপ বাড়ালে সাম্যাবস্থার কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, পরিবর্তন হয় কিনা আমরা টেস্টিফাই করি। আমাদের বাম পাশে হচ্ছে 2 মোল গ্যাস, এই বাম পাশে হচ্ছে আমাদের 2 মোল গ্যাস, আবার ডান পাশে হচ্ছে আমাদের 2 মোল গ্যাস। হ্যাঁ, তো যেহেতু দুই পাশে হচ্ছে আপনার গ্যাসের মোল সংখ্যা সমান, তাহলে আপনি যদি চাপ দেন বা যাই করেন চাপের কোনো প্রভাব আসলে এই জায়গাতে নাই। তাহলে চাপ যদি আপনি বাড়ান সাম্যাবস্থার কোনো পরিবর্তন আসলে হবে না, চাপের কোনো ইম্প্যাক্ট বা কোনো প্রভাব এই জায়গাতে নাই। বিক্রিয়ার ঘনমাত্রা বাড়ালে পশ্চাৎমুখী বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়, মানে আমরা যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই, আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইয়া দিই, পশ্চাৎমুখী বিক্রিয়ার গতি বৃদ্ধি পায় না, কখনোই না। আপনি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইয়া দেন, মানে আপনি যদি এগুলোর ঘনমাত্রা বাড়ান তাহলে সিম্পল সেন্স কি বলে বিক্রিয়া ডান দিকে যাবে, মানে এখান থেকে বিক্রিয়া ডান দিকে যাবে। হ্যাঁ, পশ্চাৎমুখী বিক্রিয়া হবে না, সম্মুখমুখী বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে। তাহলে আমাদের উত্তরের যে প্রথম যে দুইটা ছিল সে দুইটাই হচ্ছে সঠিক। তো অপশন উত্তর হচ্ছে আমাদের 1 ও 2। ওকে, তারপর প্রশ্ন 9 নম্বরটা, ভরকের সূত্রে নিচের কোনটিকে সক্রিয় বল হিসেবে ইউজ করা হয়। আমরা জানি ভরকের সূত্রে সক্রিয় বল হিসেবে আমরা হচ্ছে আপনার মোলার ঘনমাত্রাকে ইউজ করি, দুটো জিনিসকে ইউজ করি, একটা হচ্ছে মোলার ঘনমাত্রা
আর আরেকটা হচ্ছে আমাদের আংশিক চাপ, ঠিক আছে? এই দুটো জিনিসকে মূলত আমরা সক্রিয় ভর হিসেবে কাউন্ট করি, এটা জেনে রাখেন। এই আমাদের এই যে জিনিসটা আর কি, যে ভরকে সূত্রে সক্রিয় ভর হিসেবে এই দুটো জিনিসের মধ্যে আমরা কাউন্ট করি। এখন আমাদের অপশনে কি আছে? আণবিক ভর, মোল সংখ্যা, পারমাণবিক ভর, মোলার ঘনমাত্রা। তাহলে উত্তর অপশন হবে হচ্ছে মোলার ঘনমাত্রা। আমরা মোলার ঘনমাত্রাকে সক্রিয় ভর হিসেবে কাউন্ট করি। আচ্ছা, তারপরে প্রশ্ন, সাম্য ধ্রুবকের মান নিচের কোনটার উপর নির্ভর করে? সাম্য ধ্রুবকের মান একমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। ভালো মতো জেনে রাখেন, সাম্য ধ্রুবকের মান একমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা ছাড়া অন্য কোনো প্যারামিটার আপনি যাই চেঞ্জ করেন, কখনোই তার সাম্য ধ্রুবকের মানটা চেঞ্জ হবে না, ঠিক আছে? এই সাম্য ধ্রুবকের মান একমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, এটা ভালো মতো জেনে রাখেন। অনেকে এই জিনিসটা ভুল করে, হ্যাঁ, এই জিনিসটা প্রপারলি মনে রাখতে পারে না, মানে পেঁচায় ফেলে। তো ভালো মতো জেনে রাখেন, সাম্য ধ্রুবকের মান একমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল। আচ্ছা, তারপরে প্রশ্ন 11 নম্বরটা, সাম্য ধ্রুবকের মান, হ্যাঁ, তাপমাত্রার উপর নির্ভরশীল, ঠিক আছে, সঠিক উত্তর। প্রভাবক দ্বারা প্রভাবিত হয় না, 100% রাইট, সে কখনোই প্রভাবক দ্বারা প্রভাবিত হবে না। ক্ষুদ্র হলে সাম্য ধ্রুবকের মান যদি ক্ষুদ্র হয় তাহলে মিশ্রণে বিক্রিয়ক থাকবে হচ্ছে বেশি। হ্যাঁ, এই অপশনটাও সঠিক, সাম্য ধ্রুবকের মান ক্ষুদ্র হলে মিশ্রণে বিক্রিয়ক থাকে বেশি। কারণ আমরা জানি, সাপোজ মনে করেন হচ্ছে এ প্লাস বি এরা বিক্রিয়া করে উৎপন্ন করছে হচ্ছে সি প্লাস ডি। তো আমরা জানি সাম্য ধ্রুবক, সাপোজ আপনার কেসির কথাই বললাম, সাম্য ধ্রুবক বের করার সিস্টেম হচ্ছে উৎপাদ বাই বিক্রিয়ক। সাম্য ধ্রুবক মানে হচ্ছে উৎপাদ ডিভাইড বাই হচ্ছে আমাদের বিক্রিয়ক, ঠিক আছে? আচ্ছা, এখন সাম্য ধ্রুবকের মান যদি কম হয়, তো এটা কম হওয়ার ডিপেন্ড করবে কার উপরে? এটা কম হওয়ার ডিপেন্ড করবে হচ্ছে আপনার এই দুইটার উপরে। এই দুইটার মান যদি কম থাকে, এই দুইটার মান যদি কম থাকে, তাহলে আপনার কেসির মান কম হবে। অথবা ভাইস ভার্সা যদি আপনি চিন্তা করেন যে এই কেসি এর সাথে এই দুইটার সম্পর্ক কিরকম। আচ্ছা, আমি লাইট ইউজ করি। কেসির সাথে এদের সম্পর্ক কিরকম? ব্যস্তানুপাতিক না? তাহলে এদের পরিমাণ যদি বেশি থাকে, কেসির পরিমাণ কি হবে? কম হবে। এদের পরিমাণ যদি বেশি থাকে, কেসির পরিমাণ কম হবে। আবার এদের পরিমাণ যদি কম থাকে, কেসির পরিমাণ কি হবে? বেশি হবে। আমাদেরকে বলছে সাম্য ধ্রুবকের মান ক্ষুদ্র হলে, মানে কেসি এর মান যদি কম হইতে হয়, তার মানে কি এদের পরিমাণ বেশি হইতে হবে। কারণ যেটা হচ্ছে ভাইস ভার্সা বা হচ্ছে ইনভার্স ব্যস্তানুপাতিক সম্পর্ক। এর জন্য আমরা বললাম, যদি কেসি এর মান বা সাম্য ধ্রুবকের মান ক্ষুদ্র হয়, মিশ্রণে বিক্রিয়ক বেশি থাকবে। বিক্রিয়ক হচ্ছে এ আর বি। এই যে দেখেন, আমাদের বিক্রিয়ক হচ্ছে এ আর বি, ঠিক আছে? এভাবে এই ডিপ্লোম্যাটিক কোশ্চেন গুলোর আপনাকে সমীকরণ বিল্ড আপ করে তারপর আপনাকে আনসার করতে হবে। কারণ কেসি এর সাথে কেসি প্রপোর্শনাল টু হচ্ছে 1 বাই বিক্রিয়ক। কেসি প্রপোর্শনাল টু 1 বাই বিক্রিয়ক। এন্ড কেসি যদি কম হয় তাহলে বিক্রিয়ক কি হবে? অবশ্যই বেশি থাকবে। ওকে, তাহলে 11 হচ্ছে 4 সবগুলো উত্তর। তারপর প্রশ্ন 12 নাম্বারটা, নিচের কোন সম্পর্কটি সঠিক? তা আমরা জানি এই যে কেপি আর কেসির একটা সম্পর্ক আছে, সম্পর্কটা মুখস্থ। এটা আপনারা জানেন যে কেপি ইকুয়ালস হচ্ছে কেসি আর টি ডেল এর। এটা আপনারা জানেন, কেপি ইকুয়ালস কেসি আর টি ডেল এর। এমন কোন অপশন কি আছে? কেপি ইকুয়ালস কেসি আর টি ডেল এর। হ্যাঁ, যে 12 নম্বর যেটা আছে, এখানে সঠিক উত্তরটা দেওয়া আছে যে কেপি ইকুয়ালস কেসি আর টি ডেল এর। তাহলে আমাদের 12 খ হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, নিচে কোন বিক্রিয়ায় ডেলেন ইকুয়ালস হচ্ছে 0? আচ্ছা, ডেলেন জিনিসটা কি? ডেলেন মানে হচ্ছে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। ডেলেন মানে হচ্ছে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। ডেলেন মানে হচ্ছে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। আবার উৎপাদের মোল সংখ্যা থেকে বিক্রিয়কের মোল সংখ্যা বিয়োগ দিলে যে জিনিসটা পাবো বা যে মোল সংখ্যাটা পাবো সেটাই মূলত হচ্ছে ডেলেন, মানে কেমিস্ট্রিতে আর কি। হ্যাঁ, এই চ্যাপ্টারে ডেলেন বলতে মূলত আমরা এটাই বুঝবো। আচ্ছা, তো এই জায়গাতে আমরা দেখেন, এই জায়গাতে উৎপাদের মোল সংখ্যা কত? 2 মোল। আর বিক্রিয়কের মোল কত? 1 মোল। তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1 থাকতেছে। হ্যাঁ, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকতেছে। তাহলে এই জায়গায় ডেলেনের মানটা অবশ্যই বেশি। প্রথম সমীকরণে আমাদের ডেলেন আসতেছে হচ্ছে 1। তাহলে আমাদেরকে যদি বলছে ডেলেন গ্রেটার দেন 0, তাহলে প্রথমটাই সঠিক উত্তর হওয়া উচিত, 13 এর ক, ঠিক আছে? পরের গুলো হবে কিনা আমরা একটু জাস্ট আপনাকে টেস্টিফাই করে দেখাই দিই। 2 নম্বরটা, এখানে ডেলেন দেখেন, এখানে উৎপাদ কত? উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 2। আর বিক্রিয়কের কত? বিক্রিয়কের হচ্ছে 3। তাহলে 2 থেকে 3 বাদ দিলে আপনার ডেলেন থাকছে হচ্ছে কত? এখানে ডেলেন থাকবে হচ্ছে 2 মাইনাস হচ্ছে 3। তাহলে আলটিমেটলি হচ্ছে -1। তার মানে এটা যাচ্ছে না, এটা সঠিক উত্তর না। তো এরকম পরে যতগুলো আছে দেখবেন যে সেম আসতেছে আর কি। হ্যাঁ, মানে ওগুলোতে অপশন আর কি মিলবে না আর কি। আচ্ছা, 14 নাম্বারটা, AB2 প্লাস হাফ B2 ইকুয়ালস AB3। হ্যাঁ, এটা দেওয়া আছে আপনাকে, বলছে যে বিক্রিয়াটিতে কেপি এবং কেসির সম্পর্ক কোনটা? তো আমরা জানি কেপি সমান সমান কি? আমরা জানি কেপি সমান সমান কেসি
আরটি ডেলেন, ঠিক আছে। তো আমরা ডেলেনটা এখানে বের করি। এখানে ডেলেনটা বের করবো কিভাবে? ডেলেন মানে কি? উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। এখানে উৎপাদের মোল সংখ্যা হচ্ছে 1, তাহলে আমাদের ডেলেন সমান সমান হচ্ছে 1 মাইনাস, আর বিক্রিয়কের মোল সংখ্যা কত? এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে আরো 0.5, তার মানে আসলে হচ্ছে 1.5। তাহলে 1 মাইনাস 1.5, তাহলে আলটিমেটলি কত থাকতেছে? থাকতেছে হচ্ছে মাইনাস 0.5, বা আমরা বলতে পারি হচ্ছে মাইনাস হাফ। আর মাইনাস 0.5 মানে তো আমরা বলতে পারি মাইনাস হাফ, তাই না? তাহলে দেখি আমরা কেপি কস কেসি, না এটা অপশন না, কেপি কস কেসি আর টি টু দি পাওয়ার মাইনাস হাফ। হ্যাঁ, ডেলেন যেহেতু আমাদের মাইনাস হাফ আসছে, সেই জায়গায় আপনি যদি মাইনাস হাফ বসায় দেন, দেখেন যে সেম আনসারই আসতেছে, ঠিক আছে। তাহলে আমাদের 14 নম্বর, যেটা 14 খ হচ্ছে সঠিক উত্তর, কেপি কস কেসি আর টি মাইনাস হাফ আর কি, মানে ডেলেন যা আসছে তাই। ওকে, 15 নাম্বারটা, এটা আসলে লাসা তেলের থেকে আসছে। 2ab প্লাস C2, এখান থেকে আমরা বিক্রিয়া করে 2ac প্লাস 2b2 এটা উৎপন্ন হয়েছে। ডেল্টা এইচ ইকুয়ালস হচ্ছে মাইনাস এক্স। তো ডেল্টা এইচটা যেহেতু মাইনাস আসছে, তার মানে বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী। এটা প্রথমত হচ্ছে তাপ উৎপাদী, এটা আমি লিখে দিই, আমার একটু হিসাব করতে সুবিধা হবে, এটা তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, তো এবার আপনাকে বলছে বিক্রিয়াটির চাপ বৃদ্ধি করলে উৎপাদ হ্রাস পাবে। আচ্ছা, আমরা আগে দেখি আমাদের এখানে গ্যাস কত মোল আছে। এখানে 2 মোল আর 1 মোল, এখানে আছে হচ্ছে আমাদের 3 মোল গ্যাস। আর এখানে কত মোল আছে? এখানে আছে হচ্ছে 2 মোল আর 2 মোল, 4 মোল গ্যাস। হ্যাঁ, 4 মোল গ্যাস আছে। তো আমরা বুঝতে পারতেছি এই জায়গায় আয়তন কম, এই জায়গায় হচ্ছে আয়তন বেশি। আচ্ছা, আমরা যদি চাপ বৃদ্ধি করি, নর্মালি যদি আমরা চাপ বাড়াই, চাপ বাড়াইলে কি হয়? চাপ বাড়াইলে হচ্ছে আয়তন কমে, চাপ বাড়ালে গ্যাসের আয়তন কমে। এখন এই দুইটার মধ্যে আয়তন কম কোথায়? অবশ্যই 3 মোল যেখানে, সেখানে আয়তন হচ্ছে কম। তাহলে আয়তন যদি যেহেতু কমে যায়, তাহলে সাম্যাবস্থা আমার বাম দিকে আসবে, ঠিক আছে। নর্মাল কি বলছি আমরা? চাপ বৃদ্ধি করলে, চাপ যদি বাড়ায় আয়তন কমে। আয়তন কম কোথায়? বাম পাশে আয়তন কম, তার মানে আমার বিক্রিয়াটা বামে আসবে, বিক্রিয়াটা বামে আসবে। এন্ড বিক্রিয়া যদি বামে চলে আসে, তার মানে ডেফিনেটলি উৎপাদের পরিমাণটা হ্রাস পাবে, উৎপাদের পরিমাণটা হ্রাস পাবে। তাহলে 15 1 নম্বর যেটা, এটা সঠিক উত্তর। তারপর আমাদেরকে বলতেছে তাপমাত্রা বৃদ্ধি করলে উৎপাদ হ্রাস পাবে। আচ্ছা, দেখি আমরা বিক্রিয়াটা কেমন বিক্রিয়া। বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এখন তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপের কোনো প্রয়োজন নাই, কারণ সে অলরেডি তাপ উৎপন্ন করতেছে, যথেষ্ট পরিমাণ তাপ সে উৎপন্ন করতেছে। এখন আপনি যদি তাকে আরো তাপ দেন, বিক্রিয়াটা বাম দিকে চলে আসবে। আপনি যদি তাকে আরো তাপ দেন, বিক্রিয়াটা বাম দিকে চলে আসবে। তার মানে আপনি যদি তাপমাত্রা বৃদ্ধি করেন, উৎপাদের পরিমাণটা হ্রাস পাবে, ডেফিনেটলি উৎপাদের পরিমাণটা হ্রাস পাবে। 2 নম্বর যেটা, এটা আমাদের সঠিক। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 15 3 নম্বর প্রশ্ন, বিক্রিয়ার উভয় দিকে সুগম্যত আছে। অবশ্যই এটা একটা উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়ায় দুই পাশ থেকে সুগম্যত, মানে এই পাশ থেকে এদিকে আসতে চায়, আবার এখান থেকেও এদিকে আসতে চায়, মানে সাম্যাবস্থায় মেনটেন করতে চায় আর কি। তাহলে 15 3 এটাও সঠিক উত্তর। হ্যাঁ, তার মানে আলটিমেটলি আমাদের সবগুলো হচ্ছে সঠিক উত্তর, 1 2 3 4। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন একটা ম্যাথ দিছে, আপনাকে বলছে যে একটি বদ্ধপাত্রে 2.5 মোল হাইড্রোজেন আয়োডাইড ছিল, এটাকে আমরা 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করছি আর কি। আচ্ছা, সাম্যাবস্থায় 25% হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়, আর আপনাকে সমীকরণটা দিয়ে দিচ্ছে ডেল্টা এইচ ইকুয়ালস নেগেটিভ। আচ্ছা, ঠিক আছে, ফাইন, এই ডাটাগুলো আপনার এখানে দেওয়া আছে। বলছে উদ্দীপকে বিক্রিয়াটির কেপি কত। আচ্ছা, তো কেপি বের করতে হলে আপনার কিন্তু চাপ লাগবে, বাট এখানে আপনার চাপ দেওয়া নাই। তো দ্যাট মিনস আমাকে এখানে আগে কেসি বের করতে হবে, কেসি থেকে পরে আমরা কেপি বের করবো, ঠিক আছে। তো আমাদের দেখেন সমীকরণ যেটা দেওয়া ছিল, 2 হাইড্রোজেন আয়োডাইড, এখান থেকে হচ্ছে আপনার এই H2 আর হচ্ছে I2 এরা উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তো যদি উৎপন্ন হয়, প্রথমে আমাদের হাইড্রোজেন ছিল কতটুকু? প্রথমে হাইড্রোজেন ছিল হচ্ছে 2.5 মোল, এটা 0, এটা 0, মানে প্রাথমিক অবস্থায় বিক্রিয়া এখনো শুরু হয় নাই। তো শুধুমাত্র হাইড্রোজেন আয়োডাইড থাকবে, আর বাকিগুলো 0 0 আর কি। আচ্ছা, সাম্যাবস্থায় কত থাকবে? 2.5 মাইনাস, দেখেন 25% হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়, এটা হচ্ছে আমাদের আলফার মান, যেটা আসলে 25%, বা আমরা বলতে পারি 0.25। আবার এখানে কত মোল দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে 2 মোল। তো আমরা করব কি, 2.5 মাইনাস 2 ইন্টু হচ্ছে আমাদের 0.25, আর এখানে সামনে কত মোল দেওয়া? 1 মোল করে, এটাও 1 মোল করে, তার মানে এটা উৎপন্ন হবে হচ্ছে 0.25, এটা উৎপন্ন হবে হচ্ছে 0.25, ঠিক আছে। আচ্ছা, তো আর এই বিক্রিয়া দেখেন আপনার দুই পাশে মোল সংখ্যা সমান, এখানে বাম পাশে 2 মোল, ডান পাশে হচ্ছে 2 মোল। যদি আপনার মোল সংখ্যা সমান থাকে, তখন আপনাকে আসলে আয়তন নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আয়তন দিয়ে ভাগ দেওয়ার আসলে কোনো প্রয়োজন নাই। তো যদি আমরা হিসাব করি, এখানে কত থাকবে? 2.5 মাইনাস হচ্ছে আসলে 0.5, আলটিমেটলি থাকবে, এখানে থাকবে হচ্ছে 2, এখানে থাকবে 0.25, এখানে থাকবে হচ্ছে 0.25। তো আমরা জানি কেসি কিভাবে বের করে। কেসি মানে হচ্ছে উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক। তো এখানে উৎপাদ কোনটা? উৎপাদ হচ্ছে হাইড্রোজেন আর হচ্ছে আয়োডিন, ঠিক আছে। আচ্ছা, তো আজকে একটু ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতে পারে, এখানে বাড়িতে আসছি, তো এখানে আসলে একটু সবাই গল্প টল্প করতেছে, এই জন্য আসলে নয়েজ আসতে পারে। আচ্ছা, তো উৎপাদ হচ্ছে 0.25 ইন্টু 0.25, আর বিক্রিয়ক হচ্ছে আমাদের 2। আবার এখানে সামনে মোল সংখ্যা 2 আছে, তো সেজন্য এখানে 2 স্কয়ার হবে, ঠিক আছে। তো আমরা ক্যালকুলেশন করি, দেখি আসলে কত আসে।
আমাদের ক্যালকুলেটরটা বাম পাশে নিয়ে আসি। এগুলো তুমি বাম পাশে চলে আসো, এখানে থাকবে হচ্ছে 0.25 স্কোয়ার ডিভাইডেড বাই থাকবে হচ্ছে 2 স্কোয়ার, তো থাকছে হচ্ছে 0.015। ওকে, 0.015। আচ্ছা, তো দেখেন যেহেতু কেসি 0.015, আবার দুই পাশে মোল সংখ্যা সমান, মানে এখানে 2 মোল এখানে 2 মোল, তাহলে কেপিটাও সেম হবে, আমাদের কেপিও হবে 0.015। আচ্ছা, এমন অপশন কি আছে 0.015? 0.015 এমন অপশন নাই, ঠিক আছে। এটা হয়তো বা অপশনে ভুল দেওয়া আছে বা প্রশ্নের ডাটা কোনো মিসম্যাচ দেওয়া আছে, তো আপনারা দেখে নিন, এটা সঠিক উত্তর হচ্ছে এটা 0.015। ওকে, 0.015। আচ্ছা, তারপর প্রশ্ন হচ্ছে আমাদের 17 নাম্বারটা, একটি বদ্ধ পাত্রে 2.5 মোল হাইড্রোজেনকে, আচ্ছা সেম উদ্দীপকে, হ্যাঁ, সাম্যাবস্থায় 25% হাইড্রোজেন বিয়োজিত হয়, সেম উদ্দীপক। আচ্ছা, তো বলছে উদ্দীপকে তাপমাত্রা বৃদ্ধি পেলে সাম্যাবস্থা বাম দিকে সরে আসে আর কি, সাম্যাবস্থা বাম দিকে সরে আসে। আসলে সরে আসে কিনা আমরা দেখি, এখানে ডেল্টা এইচ হচ্ছে নেগেটিভ, ডেল্টা হচ্ছে নেগেটিভ, দ্যাট মিনস এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। তো দেখেন, তাপ উৎপাদী বিক্রিয়া যদি হয়, এটা মূলত হচ্ছে একটা তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, তো তাপ উৎপাদী বিক্রিয়া সে অলরেডি তাপ উৎপন্ন করতেছে, মানে তার তাপের প্রয়োজন নাই। মানে আপনি যদি এখানে তাপমাত্রা আরো বাড়ায় দেন, তাহলে অবশ্যই সাম্যাবস্থাটা বাম দিকে সরে আসবে, ঠিক আছে, অবশ্যই সাম্যাবস্থা বাম দিকে সরে আসবে। 2 নম্বরটা, চাপ বাড়লে কেপি এর মান বাড়বে, কখনোই না। কেপি কেসি এর মান একমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল, একমাত্র তাপমাত্রা চেঞ্জ হলেই কেপি কেসি চেঞ্জ হয়, আদারওয়াইজ যত প্যারামিটারে চেঞ্জ হোক কখনোই কেপি কেসি চেঞ্জ হবে না। তো 2 নম্বর অপশনটা ভুল। আচ্ছা, কেপি এবং কেসি এর মান সমান, হ্যাঁ, এখানে কেপি এবং কেসির মান সমান, কারণ দেখেন দুই পাশে মোল সংখ্যা সমান, এখানে বাম পাশে 2 মোল আছে, আবার ডান পাশে 1 মোল যোগ 1 মোল, ডান পাশে 2 মোল আছে, ঠিক আছে, তো এই জন্য কেপি কেসির মান সমান। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1 ও 3, উত্তর হচ্ছে 1 ও 3। আচ্ছা, তারপর প্রশ্নে আমরা যাই। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল হচ্ছে এত, তো হাইড্রোনিয়াম আয়নের মান নিচের কোনটি? এটা আসলে অবশ্যই হবে 10⁻⁻17। কিভাবে? আসলে একটা ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, যে H3O মাইনাস ইন্টু হচ্ছে আপনার পানি যেটা, হ্যাঁ, ইন্টু হচ্ছে আপনার ক্ষারের যে পরিমাণটা OH মাইনাস, এই দুইটার পরিমাণ হচ্ছে 10⁻⁻14। হ্যাঁ, তো আপনাকে এটার পরিমাণটা আপনাকে বের করতে বলছে আর কি। তো ক্ষারের পরিমাণ তো আমরা জানি 10⁻⁻, মানে এই দুইটার পরিমাণ আসলে সেম থাকে আর কি, দুইটার পরিমাণ সেম থাকে। তাহলে আমরা যদি এখানে আসলে বলি আপনাকে H3O মাইনাস হোল স্কোয়ার সমান সমান 10⁻⁻14, তো সুতরাং H3O মাইনাস সমান সমান আসবে হচ্ছে 10⁻⁻7। আর আপনার যদি বিশ্বাস না হয়, আমরা আপনাকে দেখাই দিই, √10⁻⁻14। এটা দেখেন, ইঞ্জিনিয়ারিং মোডে নিয়ে যাই, এটা দেখেন প্রিসিশন মোডে দেখেন 1 × 10⁻⁻17, যেটা আমি মুভ করতেছি, হ্যাঁ, সায়েন্স মোড 1 × 10⁻⁻17, ঠিক আছে। ওকে, হ্যাঁ, এই মোডে দেখেন 1 × 10⁻⁻17, 7 আর কি, 1 × 10⁻⁷। ওকে, তো হোপফুলি বুঝতে পারছেন। আচ্ছা, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির আয়নিক গুণফল কত? এটা আমাদের মুখস্থ। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির আয়নিক গুণফল হচ্ছে 1 × 10⁻⁻14। হ্যাঁ, এখান থেকে মূলত পিএইচ স্কেলের একটা আইডিয়া আপনারা জানেন, যে পিএইচ স্কেলের মানটা হচ্ছে 14 মতো আসে আর কি। তো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির আয়নিক গুণফল 10⁻⁻14, তো 150, সেখান থেকে আর কি পিএইচ স্কেলের মানটা 14 আসে আর কি। আচ্ছা, বাট পরে আমাদের প্রশ্ন, বিশুদ্ধ পানিতে কয়েক ফোঁটা HCl যোগ করলে KW এর মান কত হবে? দেখেন, KW হচ্ছে একটা কনস্ট্যান্ট, KW হচ্ছে পানির বিয়োজন ধ্রুবক। তো পানির বিয়োজন ধ্রুবক কখনো চেঞ্জ হবে না, আপনি HCl যোগ করেন আর আপনি যাই যোগ করেন না কেন, বিয়োজন ধ্রুবক যেটা, এটা 10⁻⁻14, 10⁻⁻14ই থাকবে, ঠিক আছে, এটা চেঞ্জ হবে না। অনেকে হয়তো বলতে পারে যে আসলে HCl যোগ করছি, তার মানে এখানে অ্যাসিড বেড়ে গেছে, এই সেই ভংচং, বাট KW কখনো চেঞ্জ হবে না, KW যেটা সেটা ফিক্স থাকবে। আচ্ছা, HCO3 মাইনাস এর অনুবন্ধী ক্ষারক কোনটা? ঠিক আছে, এটা আসলে হচ্ছে আপনার কেমিস্ট্রি সেকেন্ড পেপার যে প্রথম অধ্যায়, সেই কনসেপ্ট থেকে আপনাকে প্রশ্নটা দেওয়া হয়েছে আর কি, যে বাইকার্বনেটের অনুবন্ধী ক্ষারক কোনটি। আমরা জানি যারা হচ্ছে আপনার এই প্রোটন দান করে, হ্যাঁ, প্রোটন দান করে, তাদেরকে বলা হয় হচ্ছে অ্যাসিড, তাদেরকে বলা হয় অ্যাসিড। আর ওই অ্যাসিড থেকে মূলত হচ্ছে একটা ক্ষার ক্রিয়েট হয়। তো এই HCO3 মাইনাস ও যদি একটা প্রোটন দান করে, সে যে একটা প্রোটন দান করে, যে HCO3 মাইনাস ও যে একটা প্রোটন দান করে, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে CO3 2 মাইনাস প্লাস হচ্ছে H প্লাস। তাহলে এই যে CO3 2 মাইনাসটা, এটা হচ্ছে এর অনুবন্ধী ক্ষারক, বুঝতে পারছেন? তাহলে কার্বনের যেটা, এটা হচ্ছে এর একটা অনুবন্ধী ক্ষারক, HCO3 2 মাইনাস।
পরের প্রশ্ন আমাদেরকে বলছে কোনটার তীব্রতা সবচাইতে বেশি। আচ্ছা ঠিক আছে, এখানে এটা কিন্তু খুব ফেমাস যে আপনার অম্ল ক্ষারের তীব্রতা বা অ্যাসিড ক্ষারের যে তীব্রতা, এখান থেকে প্রশ্ন আসে, হ্যাঁ, প্রায় সময় আসে। তো এখানে দেখেন সব, এখানে অক্সিজেন আছে, হ্যাঁ, তার মানে এগুলো হচ্ছে অক্সো অ্যাসিড। তো অক্সো অ্যাসিডের আপনার সক্রিয়তা নির্ভর করে কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপরে। এটা ডিপেন্ড করে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপরে। জেনে রাখেন যদি অক্সো অ্যাসিড হয়, যদি হয় অক্সো অ্যাসিড, তো অক্সো অ্যাসিডের তীব্রতা ডিপেন্ড করে হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের উপরে। জুম করে দিই, কেন্দ্রীয় পরমাণু জারণ মানের উপরে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখানে দেখি কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সেলেনিয়াম, তাহলে এখানে আসলে কত? অক্সিজেন 3টা হচ্ছে -6, আর হাইড্রোজেন 2টা হচ্ছে +2, তো আলটিমেট এখানে থাকবে হচ্ছে +4, এখানে থাকবে হচ্ছে +4। এই জায়গায় হিসেব করি, 4টা অক্সিজেন হচ্ছে -8, একটা হাইড্রোজেনের জন্য তো -7, ব্রোমিনের হবে হচ্ছে +7। আপনারা হোপফুলি জানার সময় সবাই বের করতে পারেন, হ্যাঁ। এখানে সেম কাহিনী, ক্লোরিনের এটা হচ্ছে +7, HiO4 এখানে হচ্ছে +7, ঠিক আছে। হেয়ার ইজ দ্য টুইস্ট, আপনার যখন দেখবেন যে প্রত্যেকটা জারণ সংখ্যা সমান হয়ে গেছে, তখন আপনি দেখবেন কার ইলেকট্রন ঘনত্ব বেশি, কার ইলেকট্রন ঘনত্ব বেশি। ইলেকট্রন ঘনত্ব বেশি, অথবা আপনি এরকম চিন্তা করতে পারেন যে কার আকার ছোট, কার আকার ছোট। আকার যদি ছোট হয় তো ওই জায়গাতে আপনার ইলেকট্রন ঘনত্ব বেশি হবে, সিম্পলি কারণ অল্প জায়গায় বেশি ইলেকট্রন, ঠিক আছে, আর বেশি জায়গার মধ্যে অল্প ইলেকট্রন। তো ইলেকট্রন ঘনত্ব কোথায় বেশি? দুইটার মধ্যে, যেখানে আকার ছোট সেখানে মূলত ইলেকট্রন ঘনত্ব বেশি আর কি। আচ্ছা, তো এখানে +4 যেটা, এটা তো বাদ, এটা আউট অফ কনটেক্সট, এটা বাদ। এখানে প্রত্যেকেরই +7 +7 +7। এখন ব্রোমিন, ক্লোরিন, আয়োডিন, এদের মধ্যে ক্ষুদ্র আকার কার? ক্ষুদ্র আকার হচ্ছে ক্লোরিনের, হ্যাঁ, ক্ষুদ্র আকার হচ্ছে ক্লোরিনের। ক্লোরিন তৃতীয় পর্যায়ের, আমরা যে পড়ছিলাম এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মানে এরকম এক একটা পর্যায়ে আর কি। তো অবশ্যই ক্লোরিনের আকার এই দুটা থেকে ছোট। তো এর জন্যই আমাদের যে কটা অপশন দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে তীব্র অ্যাসিড হচ্ছে HClO4, সবচেয়ে তীব্র অ্যাসিড হচ্ছে HClO4, ঠিক আছে। আচ্ছা, তো হোপফুলি বুঝতে পারছেন। তো আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটা? তো এখানে দেখেন এগুলো অক্সো অ্যাসিড, দেখেন অক্সিজেন আছে, অক্সিজেন আছে, অক্সিজেন আছে, অক্সিজেন আছে, তো সবগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। তো আমরা এদের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বের করি। এখানে 3টা অক্সিজেনের -6, 3টা হাইড্রোজেনের হচ্ছে +3। তো আলটিমেটলি থাকবে কত? এখানে ব্রোমিনের হচ্ছে, সরি, বোরনের হচ্ছে +3, বোরনের হচ্ছে +3। এই জায়গাতে 4টা অক্সিজেন হচ্ছে -8, আর এখানে একটা হাইড্রোজেন, তার মানে হচ্ছে +7 থাকার কথা। এখানে হাইড্রোজেন হচ্ছে +7। আচ্ছা, তারপরে প্রশ্ন আমাদের H3PO3, H3PO3 আসলে কত হওয়া উচিত? H3PO3 এর জন্য আপনার 3টা অক্সিজেনের -6, এখানে হাইড্রোজেনের হচ্ছে +3, আরো 3। তো আলটিমেটলি ফসফরাসের থাকবে হচ্ছে +3, ঠিক আছে। এরপর এটা জানার সময় যদি আমরা বের করি, 3টা অক্সিজেনের হচ্ছে -6, আর -6 এর আর +1, তো আলটিমেটলি -5। তো ক্লোরিন হইতে হবে হচ্ছে আমাদের +5, হইতে হবে হচ্ছে +5। তো এখন দেখেন আপনি এদের মধ্যে জারণ সংখ্যা কম কার? আমাকে বলছে সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটা, আমাকে বলছে সবচাইতে দুর্বল অ্যাসিড কোনটা। তো দুর্বল অ্যাসিডের জন্য আমরা এখন হিসাব করব যে কার জারণ সংখ্যা কম আর কি। জারণ সংখ্যা যদি বেশি হয় তার মানে শক্তিশালী অ্যাসিড, আর যদি জারণ সংখ্যা কম হয় তাহলে হচ্ছে দুর্বল অ্যাসিড। কারণ এখানেও +3, এখানেও +3। তো যেহেতু দুজনের জারণ সংখ্যা প্লাস সমান, তো এখন আমরা দেখবো কি, আমরা আকার দেখবো, এট দ্য সেম টাইম তড়িৎ ঋণাত্মকতা দেখবো, ঠিক আছে। তো এদের মধ্যে আপনার আকার একটা ফ্যাক্টর আছে, আকার হচ্ছে একটা ফ্যাক্টর, আবার তড়িৎ ঋণাত্মকতা একটা ফ্যাক্টর, ঠিক আছে। মানে কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা এটা হচ্ছে একটা ফ্যাক্টর। আচ্ছা, তো এখন তো দেখেন এখন অনেক সাউন্ড হচ্ছে আর কি। তো তড়িৎ ক্ষেত্রে যদি আমরা আসি, আমাদের বোরন যেটা, বোরনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2। আপনি যদি পাউলিং স্কেল অনুসারে বের করেন দেখবেন বোরনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2। আর ফসফরাস যেটা, ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1, ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1। তো যেহেতু ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার মানটা হচ্ছে বেশি, তো দ্যাটস ওয়াই এটা হবে হচ্ছে শক্তিশালী অ্যাসিড। আর আপনি যদি আকার দিয়ে চিন্তা করতে যান তখন কিন্তু এখানে ভিন্ন অন্য আনসার আসবে। কারণ কি, বোরনের আকারটা হচ্ছে ছোট, বোরন হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, ফসফরাস হচ্ছে তৃতীয় পর্যায়ে। তো বোরনের আকার যেহেতু ছোট, সেই হিসেবে এটা আপনার বেশি শক্তিশালী হওয়ার কথা ছিল। বাট আবার তড়িৎ ঋণাত্মকতা একটা ফ্যাক্টর এখানে। আগের প্রশ্ন সেম, মানে তড়িৎ ঋণাত্মকতার কথা আগে বলি নেই, কারণ আগে হচ্ছে আপনার আকার দিয়ে প্রপারলি ম্যাচ করে ফেলছিল। বাট ওখানে যদি আপনি তড়িৎ ঋণাত্মকতার মান হিসাব করেন, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বাকি যে মৌল যেগুলো আছে না, যে ব্রোমিন, আয়োডিন, এদের সবার চাইতে হচ্ছে বেশি, ঠিক আছে। তো জন্য আমরা বাকিগুলো চিন্তা করিনি।
আচ্ছা, তো বলছে সব আর এই জায়গাতে এখানে কিন্তু আপনাকে আকারের পাশাপাশি তরিতৃণতা একটা বড় ফ্যাক্টর, সেটা আপনাকে মাথায় নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এটা তরিতৃণতা 2, এটা তরিতৃণতা হচ্ছে 2.1। তো যেহেতু তরিতৃণতা বেশি, তার মানে আমাদের শক্তিশালী অ্যাসিড কোনটা? শক্তিশালী হচ্ছে H3PO3। বাট আমার কাছে বলছে সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটা? দুর্বল অ্যাসিড হচ্ছে বোরিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে এইগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল অ্যাসিড হচ্ছে আমাদের বোরিক অ্যাসিড, মানে H3PO3। আচ্ছা, তারপর প্রশ্ন, নিচের কোন অ্যাসিডের তীব্রতা সবচাইতে বেশি? দেখেন সেম কোশ্চেন, হ্যাঁ, মানে সবগুলো হচ্ছে অক্সো অ্যাসিড, সবগুলো হচ্ছে অক্সো অ্যাসিড। তো যেহেতু অক্সো অ্যাসিড, তা আমরা করবো কি, এই অক্সো অ্যাসিডের জারণসংখ্যাগুলো আবার আগের মতো বের করে ফেলবো। তো চলো আমরা জারণসংখ্যা বের করে ফেলি। তো আমাদের এখানে HNO3 নাইট্রিক অ্যাসিড, যেটা 3টে অক্সিজেনের হচ্ছে -6, একটা হাইড্রোজেনের হচ্ছে +1। তো আলটিমেটলি নাইট্রোজেনের হচ্ছে +5। এখানে 4টা অক্সিজেনের হচ্ছে -8, 2টা হাইড্রোজেন হচ্ছে +2। তাহলে -8 +2 হিসাব করলে সালফার হচ্ছে +6। এখানে যদি হিসাব করি 4 2 4টা অক্সিজেনের হচ্ছে -8, হাইড্রোজেন হচ্ছে +1। তো আলটিমেটলি ক্লোরিনের হচ্ছে আমাদের +7। আর এখানে যদি হিসাব করি 4টা অক্সিজেনের হচ্ছে 4টা অক্সিজেন হচ্ছে -8, আর হাইড্রোজেনের হচ্ছে 3টা হাইড্রোজেন হচ্ছে 3। তাহলে -8 + 3। তো আলটিমেটলি আমাদের ফসফরাসে থাকবে হচ্ছে +5, যার সঙ্গে আমরা বের করলাম। তো বলছে কোনটার তীব্রতা সবচাইতে বেশি? যেহেতু পারক্লোরিক অ্যাসিড মানে HClO4 এর জারণ সংখ্যা হচ্ছে +7, তার মানে আমাদের এটাই সবচেয়ে তীব্র অ্যাসিড, ঠিক আছে? তো এটা নিয়ে আসলে আপনার কোনো কনফিউশন থাকার কথা না। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, তারপর প্রশ্ন আমরা যাই। এরপর প্রশ্ন আমাদেরকে বলছে যে অ্যাসিডের কোন ক্রমটি সঠিক? এগুলো কিন্তু ঠান্ডা মাথায় আনসার করবেন, হ্যাঁ। অনেকগুলো অপশন আপনাকে, এগুলো কিন্তু টাইম কিলিং, মানে আপনার সময় নষ্ট করবে। দেখা যাবে কি আপনার টাইম নষ্ট করে আপনাকে বিপদে ফেলবে। তো আপনি ঠান্ডা মাথায় এক পাশ থেকে র্যান্ডম শুরু করবেন না, যে কোনো এক পাশ থেকে প্রপারলি আনসার করা শুরু করবেন। তাহলে H2SO3 এটা জারণ সংখ্যা খুব দ্রুত বের করবেন, হ্যাঁ। 3টে অক্সিজেনের হচ্ছে -6, 2টা হাইড্রোজেন হচ্ছে +2। তাহলে সালফার হচ্ছে +4, সালফার হচ্ছে +4। তারপর এখানে ক্লোরিনের এখানে অক্সিজেনের হচ্ছে -2, হাইড্রোজেনের হচ্ছে +1। তাহলে -2 +1 হিসাব করলে -1, তার মানে ক্লোরিনের হচ্ছে আমাদের +1। আসলে এখানে যদি হিসাব করি 3 দুগুণা হচ্ছে -6, এখানে হচ্ছে হাইড্রোজেন হচ্ছে +1, তার মানে হচ্ছে +5। এখানে কিন্তু ব্রেক থ্রো চলে আসছে, দেখেন এই সবচেয়ে বেশি হওয়ার কথা হচ্ছে এইটা, কারণ এই তিনটা হিসাব করে দেখলাম যে এটা জারণ সংখ্যা +5, তার মানে এটা সবার উপরে থাকার কথা, কিন্তু না, উপরে দিয়ে দিচ্ছে হচ্ছে এটাকে, মানে র্যান্ডম উল্টাপাল্টা আর কি। তাহলে পরেরটা টেস্ট করার প্রয়োজন নাই, এটা ভুল। তারপরে আসেন HNO3, 3টে অক্সিজেনের -6, হাইড্রোজেনের হচ্ছে +1। তাহলে আমাদের নাইট্রোজেনের থাকবে হচ্ছে +5। এখানে হিসাব করি 4টা অক্সিজেনের হচ্ছে -8, আর 3টে হাইড্রোজেন হচ্ছে +3, তাই না? হচ্ছে +3, -8 +3, আলটিমেটলি ফসফরাসে থাকবে হচ্ছে +5। আচ্ছা, তো এখানে যদি আমরা আসি 3টে অক্সিজেনের হচ্ছে -6, আর এখানে হচ্ছে আমাদের +2। যেটা -6 +2, আলটিমেটলি সালফার থাকবে হচ্ছে +4। তারপরে যদি আমরা এখানে যাই অক্সিজেনের হচ্ছে -2 +1, ক্লোরিনের হয়ে থাকবে শুধুমাত্র +1। হ্যাঁ, এটার সিকোয়েন্সটা মনে হচ্ছে ঠিক আছে। আচ্ছা, আবার এই দুটোর মধ্যে হচ্ছে দুটোই +5 তো 5 হওয়ার কারণে নাইট্রোজেনের আকার হচ্ছে ছোট, ফসফরাসের চাইতে নাইট্রোজেনের আকার হচ্ছে ছোট। আবার নাইট্রোজেনের তড়িৎদ্রব্যতা কত বেশি? নাইট্রোজেনের তড়িৎদ্রব্যতা কত হচ্ছে আপনার 3, আর ফসফরাসের হচ্ছে 2.1, যদি আপনি তড়িৎদ্রব্যতার হিসাব বাদ বিচার করতে যাই আর কি। সেই হিসেবে খ নম্বর যেটা আছে এটাই পারফেক্ট, এটাই সঠিক, এটা সিকোয়েন্সটা সেম আছে। তো বাকিগুলো আপনি টেস্ট করে দেখেন, দেখবেন যে আসলে সিকোয়েন্স সেম নাই বা কোনো ভুল টুল আছে। আচ্ছা, এরপর প্রশ্ন পিএইচ, খুবই গুরুত্বপূর্ণ টপিক। পিএইচ এর যে গুরুত্বপূর্ণ টপিকটা, 0.05 মোলার সালফুরিক অ্যাসিডের পিওএইচ কত? অ্যাকচুয়ালি আসলে অ্যাসিডের পিওএইচ সরাসরি বের করা যায় না, অ্যাসিডের ক্ষেত্রে আমরা পিএইচ বের করব, হ্যাঁ। তাহলে আমরা জানি পিএইচ সমান সমান হচ্ছে -log অফ হাইড্রোজেন প্লাস, বাট এখানে H2SO4, মানে আপনি এখান থেকে হাইড্রোজেন পাবেন হচ্ছে 2টা, তাহলে 0.05 ইন্টু হচ্ছে 2, বা এমন থাকা উচিত -log অফ 0.1, হ্যাঁ 0.1। তো দেখেন 0.1 যেহেতু, এটা আসলে ক্যালকুলেটর ছাড়াও শর্টকাটে করা যায়। এখন আপনার দশমিকের পরে কয় ঘর আছে, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে, আবার 1 থাকতে হবে, হ্যাঁ, মানে 0.1 বা 0.001, 0.001, এই নিয়মটা শুধুমাত্র তখনই প্রযোজ্য 0.001 বা 0.0000, মানে 1 থাকতে হবে একটা আর কি, হ্যাঁ, এভাবে থাকতে হবে। তো -log অফ 0.1, দশমিকের পরে এক ঘর আছে, তো দ্যাট মিনস এটার আনসার হচ্ছে 1, এটার আনসার হচ্ছে 1, ঠিক আছে? তো এর পিএইচ হচ্ছে আমাদের 1। আবার আমরা জানি যে পিএইচ প্লাস পিওএইচ দুইটা যোগফল হচ্ছে 14। তাহলে পিএইচ যদি 1 হয় তাহলে পিওএইচ কত হবে? আপনি জাস্ট 14 থেকে বিয়োগ করে দেন। পিওএইচ সমান সমান 14 - 1, তার মানে আসলে হচ্ছে 13, ঠিক আছে? তো আমাদের যে সালফুরিক অ্যাসিডের যে পিওএইচ এটা আসলে হচ্ছে 13, ঠিক আছে? তো আপনি এই শর্টকাটটা অ্যাপ্লাই করে দেখেন, এটা আপনার অনেক টাইম সেভ করে দিবে আর কি। তো এটা শুধু তখনই মনে রাখবেন, তখনই প্রযোজ্য যখন 0.1 এভাবে থাকবে, হ্যাঁ। আচ্ছা,
তারপর প্রশ্ন 0.02 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ এর মান কত? এটা কিন্তু ভাবে করা যাবে না, দেখেন 0.01 নাই, এখানে 0.02 চলে আসছে। আচ্ছা, তো আমরা জানি পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন, তাহলে এখানে হাইড্রোজেনের ঘনমাত্রা হচ্ছে 0.02, বাট এখানে সালফুরিক অ্যাসিড হওয়ার কারণে এই যে সালফুরিক অ্যাসিড এখানে 2 আছে, হ্যাঁ, তো আমাকে ইনটু দিতে হবে হচ্ছে 2, তো 2 দিয়ে যদি গুণ দিই আমাদের ক্যালকুলেশন হিসাব করি আমরা, পিএইচ সমান সমান মাইনাস লগ অফ 0.02 ইন্টু হচ্ছে 2, পিএইচ হচ্ছে আমাদের আসছে 1.397, 1.397, ঠিক আছে। তেমন অপশন কোনটা আছে? 1.397 অপশন কি আছে? হ্যাঁ, 1.397 অপশনে আছে। তো 4 নম্বর যেটা, এটা হচ্ছে আমাদের উত্তর, পিএইচ এর মান। হ্যাঁ, আচ্ছা, তারপর প্রশ্ন চলে আসেন 5 × 10⁻³ এত মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ এর মান কত? সেম সিকোয়েন্স, পিএইচ সমান সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস ঘনমাত্রা কত দেওয়া আছে? 5 × 10⁻³ অনেক বেশি, আবার আপনাকে ইন্টু দিতে হবে হচ্ছে 2। আপনি বুঝতে পারতেছেন কেন আপনাকে 2 দিয়ে গুণ দিতে হবে? কারণ আসলে আপনার এই সালফিউরিক অ্যাসিড যেটা H2SO4 সে আসলে জলীয় দ্রবণে 2টা করে হাইড্রোজেন দেয় আর কি। ওকে, তো আমরা আসলে হিসাব করি দেখি কত আসে। মাইনাস লগ অফ 5 × 10⁻³ ইন্টু 2, তো আমাদের এখানে আসতেছে হচ্ছে -4, -4। তো পিএইচ এর মান আসলে কখনো -4 হইতে পারে না, ঠিক আছে। আমরা জানি পিএইচ এর রেঞ্জটা হচ্ছে আপনার 0 থেকে 14 পর্যন্ত, পিএইচ এর রেঞ্জটা হচ্ছে 0 থেকে 14 পর্যন্ত। তো যখন আপনি দেখবেন যে আপনার আসলে এই মানগুলো অনেক উল্টাপাল্টা চলে আসতেছে, হ্যাঁ, তার মানে ডাটা কোনো ঝামেলা আছে এখানে। আসলে 5 × 10⁻³ না হয়ে 5 × 10⁻³ হওয়ার কথা হইতে পারে, কারণ 5 × 10⁻³ অনেক বেশি ঘনমাত্রা, হ্যাঁ, এত ঘনমাত্রা আসলে এখানে বানানো পসিবল না। তো আমার মনে হয় আসলে কোনো ঝামেলা আছে এই জায়গাতে। তো আমরা হিসেবে একবার করি, 10⁻³ হওয়ার কথা, হ্যাঁ, -3 হলে আশা করতেছি লজিক্যাল আনসার আসতে পারে, কারণ 5000 মোলার ঘনমাত্রা ওইটা আসলে হিউজ। এত বেশি, এত কনসেন্ট্রেটেড দ্রবণ বানাইতে গেলে দেখা যাবে যে পাত্রই গলে পড়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, তো মাইনাস লগ অফ 5 × 10⁻³ ইন্টু হচ্ছে 2, তো দেখেন এটার পিএইচ আসলে আসছে 2, এটা একটা লজিক্যাল আনসার হইতে পারে, হ্যাঁ, এটার পিএইচ হচ্ছে 2, আর 2 কি আমাদের অপশনে আছে? এত দ্রবণের পিএইচ এর মান কত? হ্যাঁ, 2 দেখুন অপশনে আছে। এটা আসলে টাইপিং মিস্টেক ছিল, এত 10⁻³ এত বেশি কনসেন্ট্রেটেড ঘনমাত্রা আপনাকে কখনোই দিবে না। আচ্ছা, তারপর প্রশ্ন, কোন লবণটি জলীয় দ্রবণের মান পিএইচ এর মান 7 এর চাইতে বেশি? পিএইচ এর মান 7 এর চাইতে বেশি মানে আসলে হচ্ছে ক্ষারীয়। আপনারা জানেন যে পিএইচ এর মান যদি লেস দেন 7 হয় তাহলে হচ্ছে অম্লীয়, যদি পিএইচ এর মান 7 এর সমান হয় তাহলে হচ্ছে নিরপেক্ষ, আর যদি এমন হয় যে পিএইচ এর মান 7 এর চাইতে বেশি তাহলে হচ্ছে ক্ষারীয়, ঠিক আছে। এটা আপনারা জানেন আশা করি, হোপফুলি, আর না জানলেও জেনে রাখেন। আচ্ছা, কোন লবণটি জলীয় দ্রবণের মান পিএইচ 7 এর চাইতে বেশি? এখন আমাকে দেখতে হবে আসলে কোন লবণটা একটা ক্ষারীয় সলিউশন ক্রিয়েট করে, যেমন সোডিয়াম ক্লোরাইড, এটা নিরপেক্ষ, একদম নিউট্রাল লবণ, কোনো সমস্যা নাই। জিঙ্ক সালফেট, এটা একটা নিউট্রাল লবণ, এটা আসলে কোনো কিছু ক্রিয়েট করে না। বাট পটাশিয়াম কার্বনেট, হ্যাঁ, পটাশিয়াম কার্বনেট হচ্ছে আপনার একটা ক্ষারীয় লবণ। কিভাবে ক্ষারীয় লবণ? এখানে এই লবণের যে দুটো অংশ, যেটা একটা হচ্ছে পটাশিয়াম, একটা হচ্ছে কার্বনেট। তো পটাশিয়ামটা আসছে মূলত হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে, এটা আসছে মূলত পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে, আর কার্বনেটটা আসছে মূলত হচ্ছে কার্বনিক অ্যাসিড থেকে, ঠিক আছে। এখন এই দুটার মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড যেটা, এটা একটা শক্তিশালী ক্ষার, এটা হচ্ছে একটা শক্তিশালী ক্ষার। তো যার কারণে এই লবণটার নেচার, পটাশিয়াম কার্বনেটের যে লবণটা, এই লবণটার নেচার দেখা যায় যে আপনার ক্ষারীয় টাইপের হয়ে যায় আর কি। তো ক্ষারের পিএইচ এর মান অবশ্যই 7 এর চাইতে বেশি। তো আমাদের উত্তর 29 হচ্ছে 3 নম্বর। আর PH4Cl যেটা ফসফিন ক্লোরাইড, এটা আসলে নিরপেক্ষ লবণ, এটা অম্লীয় না, আবার এই অ্যাসিডিও না। তাহলে আমাদের উত্তর হচ্ছে 3 নম্বরটা, পটাশিয়াম কার্বনেট। 30 নম্বর প্রশ্ন, নিচের কোন জলীয় দ্রবণটির পিএইচ এর মান সবচাইতে বেশি? ঠিক আছে, কোনটা পিএইচ এর মান সবচাইতে বেশি? তো আমরা কিন্তু ইতিমধ্যে পিএইচ বের করা শিখে গেছি, যে দেখেন 0.1 দেওয়া থাকলে আপনার জন্য টেস্ট করা কিন্তু সহজ। 0.1 মোলার HCl, হ্যাঁ, তার মানে এটার পিএইচ হবে, দশমিকের পরে কয় ঘর আছে? দশমিকের পরে 1 ঘর আছে, তার মানে এটার পিএইচ হবে হচ্ছে 1, এটার পিএইচ হবে হচ্ছে 1। আর এই প্রশ্নটা ভুল দিছে, হ্যাঁ, আপনার এটা একটা HCOOH, আসলে এটা একটা দুর্বল অ্যাসিড। আর দুর্বল অ্যাসিডের কিন্তু আপনার সরাসরি এরকমভাবে পিএইচ বের করা যায় না, এটা অসওয়াল্ডের লবণ সূত্র দিয়ে বের করতে হয়। বাট তাও যদি এখানে দেওয়া আছে, আমরা ধরে নিতেছি এটা 100% ডিজলভ হয়, এটা ধরে নিয়ে আর কি আমরা পিএইচটা বের করতেছি, বাট অ্যাকচুয়ালি পিএইচ কিন্তু সরাসরি বের করা যায় না। তো এটার পিএইচ এর মান হবে হচ্ছে 1।
পটাশিয়াম হাইড্রোক্সাইড এটা কিন্তু ক্ষার, হ্যাঁ, এটা কিন্তু ক্ষার। তো ক্ষারের কিন্তু আসলে পিএইচ বের করা যায় না, ক্ষারের পিওএইচ বের করা যায়। তো এই ক্ষারের পিওএইচ যেটা, পিওএইচ হচ্ছে 1, কারণ কি দশমিকের পরে এক ঘর আছে। তো পিএইচ যদি 1 হয় তাহলে পিএইচ কত হবে? পিএইচ হবে 14 থেকে বিয়োগ করতে হবে, 14 মাইনাস 1, তার মানে পিএইচ হচ্ছে 13, পিএইচ হচ্ছে 13, ঠিক আছে। সালফিউরিক অ্যাসিড যেটা, এটার ক্ষেত্রে পিএইচ যদি আমরা বের করতে চাই, মাইনাস লগ অফ, এখানে 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা দিয়ে দিছে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। যদি আমরা গুণ করি, মাইনাস লগ অফ 0.1 ইন্টু হচ্ছে 2, এটা আসতে হচ্ছে আপনার 0.698, 0.698। সবচেয়ে বেশি পিএইচ কার? আপনি বুঝে যাওয়ার কথা, সবচেয়ে বেশি পিএইচ হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের। ওকে, আমাদের অপশন হচ্ছে 3 নম্বরটা। আচ্ছা ওকে, আজান শেষ হোক, আমি একটু ভিডিওটা কেটে দিই। পরের প্রশ্ন ইন্টারেস্টিং, আপনাকে বলছো 1% সালফিউরিক অ্যাসিডের দ্রবণের পিএইচ কত। দেখেন আমরা কিন্তু পার্সেন্ট ঘনমাত্রা থেকে পিএইচ বের করতে পারি না, আমাকে সেটা মোলার ঘনমাত্রায় কনভার্ট করতে হবে। তো আপনি ইতিমধ্যে আশা করি জানেন যে পার্সেন্ট থেকে মোলার যাওয়ার ফর্মুলা হচ্ছে এস ইকুয়ালস হচ্ছে 10x ডিভাইডেড বাই n, ঠিক আছে। তো এখানে 10 ইন্টু এক্স মানে হচ্ছে যত পার্সেন্ট, এখানে কত পার্সেন্ট আসলে 1%, তার মানে হচ্ছে 10 ইন্টু 1 ডিভাইড বাই m। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর যেটা আমরা জানি সেটা হচ্ছে 98। তো আমরা যদি হিসাব করি কত আসে আসলে, কত আসে আসলে, ক্যালকুলেটরটা আমরা এই পাশে নিয়ে যাই। 10 ডিভাইডেড বাই 98, 10 ডিভাইডেড বাই 98, 10 ডিভাইড বাই হচ্ছে আমাদের 98, আমাদের অপশন আসতেছে হচ্ছে 1.020 ইন্টু 10 টু দি পাওয়ার -1 আর কি, মানে 0.102 এমন আসার কথা আর কি। আচ্ছা হোয়াট এভার। তো এটার আমাকে বলছে পিএইচ বের করতে বলছে, তাহলে পিএইচ সমান সমান মাইনাস লগ অফ এই 1.020 ইন্টু 10 টু দি পাওয়ার -1 ইন্টু হচ্ছে 2 দিয়ে কেন গুণ দিচ্ছি আপনি বোঝার কথা, যে আসলে এখানে সালফিউরিক এখানে 2 আছে, ঠিক আছে। তো আমরা ইন্টু দিয়ে দিলাম হচ্ছে, সরি এখানে ইন্টু দিয়ে এখানে দেওয়া যাবে না, ইকুয়ালস, হ্যাঁ এটা হচ্ছে আনসার, ইন্টু আনসারের সাথে দুই দুই গুণ দিই তাহলে আস্তে আস্তে 2.040। আচ্ছা তারপরে হচ্ছে আমাদের ক্লিয়ার, মাইনাস লগ অফ আনসার, মাইনাস লগ অফ যদি আমরা আনসার দিই তা আস্তে আস্তে হচ্ছে 0.69। তো আমাদের আনসারটা হচ্ছে 0.69, 0.69 এত পিএইচ, ঠিক আছে। তাহলে দ্রবণের পিএইচ হচ্ছে 0.69। আচ্ছা 32 নম্বরটা দেখেন ইন্টারেস্টিং, আপনাকে বলতেছে যে দ্রবণ একের পিএইচ কত, দ্রবণ একের পিএইচ কত। তো দ্রবণ এক এটা দেখেন 0.01 মোলার 50 মিলি কে এ দেওয়া আছে, হ্যাঁ। তো আসলে এটা একটা দুর্বল অ্যাসিড, আপনি যদি দেখেন কখনো কোনো দ্রবণের কে এর মান দেওয়া থাকে বা হচ্ছে আপনার আলফার মান দেওয়া থাকে, মানে বিয়োজন মাত্রার যে মান যেটা আলফা যদি দেওয়া থাকে, আপনি বুঝে নেবেন সেটা একটা দুর্বল অ্যাসিড। আর দুর্বল অ্যাসিড বের করার সিস্টেম কিন্তু ডিফারেন্ট, হ্যাঁ, এটা আসলে আমরা অসওয়াল্ডের লৌহকণ সূত্রের সাহায্যে বের করে থাকি। তো দ্রবণ একের পিএইচ কত আপনাকে বের করতে বলছে। তো পিএইচ বের করার জন্য আমাকে প্রথমে এইচ বের করতে হবে, হ্যাঁ। তো আমরা জানি এটার জন্য সূত্র হচ্ছে দুইটা, এইচ ইকুয়ালস হচ্ছে সি আলফা, আর 2 নম্বর ফর্মুলা আলফা ইকুয়ালস হচ্ছে রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি। এই দুইটা ফর্মুলা দিয়ে আমরা মূলত হচ্ছে আপনার এই এইচ প্লাস এটা বের করে ফেলতে পারি আর কি। তো এইচ প্লাস বের করতে পারলে সেখান থেকে আমরা পিএইচ বের করতেই পারবো। তো সেখান থেকে পিএইচ সমান সমান হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস, ঠিক আছে। আচ্ছা তো আমাদের এখানে কি আলফা দেওয়া আছে, এখানে আলফা কিন্তু দেওয়া নাই, হ্যাঁ, এখানে কে দেওয়া আছে। তাহলে প্রথম কাজ আমাকে আলফাটা বের করতে হবে। তো আমি যদি আলফা বের করি, আলফা ইকুয়ালস হচ্ছে রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি। তাহলে আমরা যদি ভ্যালু বসাই, রুট ওভার কে হচ্ছে 6.8 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই আমাদের ঘনমাত্রা, ঘনমাত্রা হচ্ছে 0.01, ঘনমাত্রা কনসেন্ট্রেশন হচ্ছে 0.01। এই যে দেখেন এখানে দেওয়া আছে কে হচ্ছে এইটা আর ঘনমাত্রা হচ্ছে 0.01, ঠিক আছে। আচ্ছা তো আমরা যদি এখানে বসাই, ক্যালকুলেটরের জায়গায় নিয়ে আসি, ক্যালকুলেটর বাম পাশে নিয়ে আসি কষ্ট করে, ক্লিয়ার। তাহলে আমরা এখানে বসাই রুট ওভার 6.8 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 0.01। আচ্ছা তো আমাদের এখানে আসতেছে হচ্ছে আলফা আসতেছে হচ্ছে এটা বাম পাশে নিয়ে এসে, টাচ একটু ঝামেলা করতেছে আসলে। ওকে
আলফা আসতেছে হচ্ছে আমাদের 0. এখানে 10⁻⁻1 দেওয়া আছে, তো তাই আমি লিখে নিতেছি 0.2607। ঠিক আছে, আমরা আলফা বের করে ফেলছি। এখন আমরা জানি এইচ ইকুয়ালস হচ্ছে সি আলফা, এইচ ইকুয়ালস হচ্ছে সি আলফা। তো সি আপনি অলরেডি জানেন, ঘনমাত্রা দেওয়া আছে 0.01 ইন্টু আলফা মাত্রাটা যেটা বের করছেন 0.2607। তাহলে আমাদের এই যে আনসার যেটা বের করলাম ইন্টু এটার সাথে গুণ দিতেছি হচ্ছে 0.01। তো আমাদের আনসার আসছে হচ্ছে 2.67 ইন্টু 10⁻, ওকে একটু ভুল আসছে, হ্যাঁ এটা কেটে দিই আরেকবার। 0.01 ইন্টু হচ্ছে আমাদের 0.2607। আচ্ছা, এটা ছিল হচ্ছে আনসার। আনসার হচ্ছে আমাদের 2.607 ইন্টু 10⁻⁻3। এটা হচ্ছে আমাদের এইচ প্লাসের পরিমাণ। তাহলে আমরা পিএইচ বের করে ফেলতে পারবো খুব ইজিলি। পিএইচ সমান সমান মাইনাস লগ অফ এইচ প্লাস। ঠিক আছে, তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। পিএইচ সমান সমান মাইনাস লগ অফ আমাদের যে আনসার যেটা ছিল, যে 2.67 যে আনসারটা ছিল সেটা। তো আমাদের পিএইচটা আসছে হচ্ছে 2.583, 2.583। তো এমন অপশন কি জায়গায় আছে? 2.583 কি অপশনে আছে? হ্যাঁ, এই যে দেখেন 2.58। তো দুর্বল অ্যাসিড হলে আপনাকে কিন্তু এই সমস্ত কাজগুলো করে নিতে হবে, ঠান্ডা মাথায় সবগুলো কাজ করে নিতে হবে। যে এইচ প্লাস বের করার জন্য এইচ প্লাস ইকুয়াল হচ্ছে সি আলফা। তো এখানে সি দেওয়া আছে বাট আলফা দেওয়া নাই, তখন আপনাকে আবার আলফা বের করে নিতে হবে। আলফা ইকুয়ালস রুট ওভার কে বাই সি। তো আলফা বের করে পর সেখান থেকে আমরা এই এইচ প্লাস বের করলাম, ফাইনালি হচ্ছে আমরা এখান থেকে পিএইচ বের করলাম। ঠিক আছে, আচ্ছা। তারপর 33 নম্বর প্রশ্ন, দ্রবণ 1 ও 2 যদি পরস্পর মিশ্রিত করি, এটা আসলে হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। হ্যাঁ, এই বুঝে কিভাবে বুঝলাম দুর্বল অ্যাসিড? কারণ আপনাকে এখানে দেখেন এই যে এটা দেওয়া আছে, যে কে এর মান যেটা এটা দেওয়া আছে, তার মানে এটা একটা দুর্বল অ্যাসিড। আর তারপর এখানে দেওয়া আছে 0.01 মোলার NaA, মানে আসলে হচ্ছে এখান থেকে যে অ্যানায়নটা ছিল সেই অ্যানায়নের সাথে আসলে একটা সোডিয়াম ধাতু জয়েন করা আছে, তার মানে এটা একটা সল্ট বা হচ্ছে একটা লবণ। আপনাকে যদি উদাহরণ দিয়ে বুঝাই, যেমন HA মানে আপনি বলতে পারেন হচ্ছে CH3COO, কি বলতে পারি আমরা, এইচ বলতে পারি। হ্যাঁ, আচ্ছা। তো এখন এই এই এইচ তো এইচই, আর এই যে পোর্শনটা এ হচ্ছে এইটুকু। এখন এই জায়গাতে আপনার লেখা আছে NaA, তার মানে কি? NaA মানে হচ্ছে অ্যানায়নটা, মানে CH3COO Na, তার মানে এটা একটা সল্ট। হ্যাঁ, এটা হচ্ছে একটা সল্ট। এখন এক ও দুই যদি আপনি পরস্পর মিশ্রিত করেন, HA দ্রাব্যতা হ্রাস পাবে। হ্যাঁ, HA দ্রাব্যতাটা হ্রাস পাবে। কেন দ্রাব্যতা হ্রাস পাবে? এখানে আসলে দেখেন এ হচ্ছে কমন আয়ন। আপনারা যদি ভালো মতো দেখেন, আমাদের এ যেটা আছে এটা মূলত হচ্ছে কমন আয়ন। তাহলে কমন আয়ন হওয়ার জন্য এই যে এখানেও এ আছে, আচ্ছা এখানে এ আছে, আবার এখানেও এ আছে। হ্যাঁ, তার মানে এই যে এ দ্রাব্যতা হ্রাস পাবে। মিশ্রণের প্রকৃতিটি অম্লীয় হবে। হ্যাঁ, অবশ্যই অম্লীয় হবে, কারণ আপনারা অনেকে বুঝে যাওয়ার কথা এটা আসলে একটা অম্লীয় বাফার, কারণ কি এখানে অম্ল আছে আবার সেই অম্লের লবণ আছে। হ্যাঁ, তাহলে মিশ্রণের প্রকৃতিটা অম্লীয় হবে। তারপরে প্রশ্ন হচ্ছে মিশ্রণটি পিএইচ পরিবর্তনে বাধা দিতে সক্ষম। অবশ্যই পিএইচ পরিবর্তনে বাধা দিতে সক্ষম, কারণ কি এটা একটা অম্লীয় বাফার। তো অম্লীয় বাফার হওয়ার কারণে তো দেখা যাবে কি সে আসলে সলিউশন যেটা আছে সেই সলিউশনে পিএইচ চেঞ্জ করতে দিবে না। তেমন সঠিক উত্তর হচ্ছে 1, 2 ও 3। এরপরের প্রশ্ন আমাদের 80 মিলি 0.15 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে এর সাথে আমরা HCl দ্রবণকে যোগ করছি। হ্যাঁ, তো বলতেছে কোনটা অতিরিক্ত থাকবে। তো আমরা আসলে এদের বিক্রিয়াটা আপনাকে আগে লিখে দেখাই। দুইটারই তুল্য সংখ্যা আসলে সেম, 1 করে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর প্লাস হচ্ছে HCl। তো আমরা যদি রিঅ্যাকশন ঘটাই আসলে কি থাকবে? থাকবে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl আর প্লাস হচ্ছে H2, প্লাস হচ্ছে আমাদের H2O। ঠিক আছে, তো এটা বিক্রিয়া করে এটা উৎপন্ন করলো। এটা 1 মিলি 1 মিলির সাথে বিক্রিয়া করবে না, 1 মোল 1 মোলের সাথে বিক্রিয়া করবে। তো আমাদের মোল সংখ্যাগুলো বের করি। আপনারা জানেন যে মোল সংখ্যা বের করার ফর্মুলা N ইকুয়ালস হচ্ছে VS ডিভাইডেড বাই 1000। ঠিক আছে, তাহলে আমরা এটার প্রথমে মোল সংখ্যা বের করি, N অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, N অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড VS বাই 1000। এটার ভলিউম কতটুকু দেওয়া আছে? ভলিউম দেওয়া আছে হচ্ছে 80, আর ঘনমাত্রা দেওয়া আছে হচ্ছে 0.15, আর ডিভাইড বাই দিলাম মনে করেন হচ্ছে 1000। তো আমরা হিসাব করি আসলে কতটুকু থাকবে। আমরা হিসাব করি কতটুকু থাকবে, 80 ইন্টু হচ্ছে 0.15 আর ডিভাইড বাই হচ্ছে আমাদের 1000। ঠিক আছে, তো এই জায়গায় থাকতেছে হচ্ছে আপনার 1.2 ইন্টু 10⁻²। আচ্ছা, তারপর আমরা একটা বের করি হচ্ছে HCl এর মোল সংখ্যা, N অফ HCl। এটাও সেম VS বাই 1000, ভলিউম হচ্ছে 40 আর ঘনমাত্রা হচ্ছে আমাদের 0.25 ডিভাইড বাই হচ্ছে 1000। ঠিক আছে, তো আমরা দেখি আসলে এখানে কত থাকে। ক্যালকুলেশন করে 40 ইন্টু হচ্ছে 0.25 ডিভাইড বাই হচ্ছে 1000।
এই জায়গায় থাকতেছে হচ্ছে আপনার 1 × 10⁻², 1 × 10⁻²। আচ্ছা, তো এখন হচ্ছে মেন কথা, এখন এই দুইটার মধ্যে পরিমাণে কম কোনটা? এখানে 1.2 × 10⁻², এখানে হচ্ছে 1 × 10⁻²। তাহলে পরিমাণে অবশ্যই এটা হচ্ছে কম, HCl এর পরিমাণটা হচ্ছে কম, মানে এটা হচ্ছে লিমিটিং বিকারক, এটা আগে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এক্সট্রা থাকবে কতটুকু? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কতটুকু এক্সট্রা থাকবে? আমরা দুটোকে বিয়োগ করলেই আমরা সেই পরিমাণটা পেয়ে যাবো। হ্যাঁ, তো আপনি বিয়োগ করেন, বিয়োগ করে আমরা দেখে আসলে কতটুকু থাকে। তো বের করতেছি 1.2 ইন্টু 10⁻² মাইনাস 1 × 10⁻²। ঠিক আছে, আমাদেরকে বিয়োগ করে দিয়ে দেখে আসলে কতটুকু থাকে। থাকতেছে হচ্ছে 2 × 10⁻³ আমাদের বিয়োগ করার পর থাকতেছে হচ্ছে 2 × 10⁻³ এত মোল। তো আপনার বোঝার কথা 10⁻³ মানে আসলে হচ্ছে মিলি। হ্যাঁ, তার মানে আসলে 2 মিলিমোল, আমাদের 2 মিলিমোল এক্সট্রা থাকবে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, তাহলে আমাদের অপশন কোনটা? 2 মিলিমোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা এক্সট্রা থাকবে। আর HCl যেটা আছে এটা লিমিটিং বিকারক, এটা পুরোপুরি শেষ হয়ে যাবে। যে HCl যেটা এর পরিমাণটা হচ্ছে কম, হ্যাঁ, তার মানে এটা হচ্ছে লিমিটিং বিকারক, এটা হচ্ছে লিমিটিং বিকারক, যেহেতু এর পরিমাণটা কম তার মানে এটা পুরোটা শেষ হয়ে যাবে। এক্সট্রা থাকবে হচ্ছে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 2 মিলিমোল। আচ্ছা, তারপর প্রশ্ন 80 মিলি 0.15 মোলার। আসলে এখানে একটু ম্যাথমেটিক্যাল টার্ম বেশি, তো আবার অ্যানালাইসিস করা লাগতেছে, তো জন্য টাইম একটু বেশি লাগতেছে আর কি, বাট আশা করতেছি আপনারা বুঝতে পারতেছেন। 80 মিলি 0.15 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 40 মিলি 0.25 মোলার HCl যোগ করা হলো। সেম জিনিসই তো মনে হয়, সেম প্রশ্নে। উদ্দীপকের মিশ্রণের পিএইচ হ্রাস করতে হলে কোনটি যোগ করতে হবে? তা আপনি এখানে বুঝতে পারতেছেন এক্স এই মানে সেম ডাটা যেহেতু, হ্যাঁ, ডাটা কিন্তু সেম, তাহলে এখানে এক্সট্রা আসলে কি ছিল? এক্সট্রা ছিল হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এক্সট্রা ছিল হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের নেচার কি? ক্ষারীয়। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নেচার হচ্ছে ক্ষারীয়। কারণ আপনি যাচ্ছেন পিএইচ হ্রাস করার জন্য, তো আপনি যদি ক্ষারীয় সলিউশনের পিএইচ কমাতে চান আপনাকে কি করতে হবে? অ্যাসিড যুক্ত করতে হবে, আপনাকে অ্যাসিড যুক্ত করতে হবে। তো এখানে অ্যাসিড কোনটা? অ্যাসিড হচ্ছে নাইট্রিক অ্যাসিড, মানে হচ্ছে আমাদের HNO3। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই আমরা এখানে যুক্ত করব হচ্ছে HNO3। তো আসলে আগেরটা সলভ করার কারণে এটা আমরা খুব ইজিলি বুঝে ফেলতে পারলাম, এটা হচ্ছে আমাদের HNO3। আচ্ছা, তারপর প্রশ্ন 36 নাম্বার, একটু দ্রুত করি, টাইম বেশি চলে যাচ্ছে। CH3COOH ইথানোয়িক অ্যাসিড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ইথানোয়িক অ্যাসিড অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে মানে একটা শক্তিশালী অ্যাসিড আর একটা দুর্বল ক্ষার। হ্যাঁ, আমরা বিক্রিয়া করছি উৎপাদ প্লাস H2, এই বিক্রিয়ার উৎপাদের প্রকৃতি কি? আসলে কি উৎপন্ন হওয়া উচিত? CH3COOH এখানের সাথে এই পানি উৎপন্ন করে ফেলছে, তাহলে আসলে এটা এটা কি বিক্রিয়া করা উচিত? এটা বিক্রিয়া করা উচিত হচ্ছে CH3COO NH4, মানে অ্যামোনিয়াম ইথানয়েড। হ্যাঁ, এটা উৎপন্ন করার কথা আসলে হচ্ছে অ্যামোনিয়াম ইথানয়েড। তো এটা আসলে একটা লবণ আর কি। হ্যাঁ, তো লবণ যোগ পানি আমরা জানি অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। তো এই লবণের প্রকৃতি আসলে কেমন হওয়া উচিত? লবণের প্রকৃতি অবশ্যই নিরপেক্ষ হওয়া উচিত। হ্যাঁ, এটা আসলে অন্য কিছু হবে, নিরপেক্ষ হওয়া উচিত। আচ্ছা, নিচের কোন জোড়াটি দিয়ে বাফা দ্রবণ তৈরি করা যায়? বাফা দ্রবণ তৈরি হওয়ার শর্ত হচ্ছে একটা দুর্বল অ্যাসিড থাকতে হবে এবং ওই দুর্বল অ্যাসিডে লবণ থাকতে হবে, অথবা একটা দুর্বল ক্ষার থাকতে হবে এবং ওই ক্ষারে লবণ থাকতে হবে। মানে সোজা কথা, দুর্বল অ্যাসিড প্লাস ওই অ্যাসিডের লবণ, প্লাস ওই অ্যাসিডের লবণ, অথবা দুর্বল ক্ষার, মানে প্রথমটা দুর্বল হইতে হবে মাস্ট, দুর্বল ক্ষার প্লাস হচ্ছে ওই ক্ষারের লবণ, প্লাস হচ্ছে ওই ক্ষারের লবণ। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বাফা দ্রবণ হচ্ছে মেইন শর্ত। তো আচ্ছা, তো আমাদের প্রথম যেটা অপশন HNO2 নাইট্রাস অ্যাসিড, যেটা আসলে খুবই দুর্বল একটা অ্যাসিড। হ্যাঁ, আর এই দুর্বল অ্যাসিডের সাথে আবার ওটা লবণ দেওয়া আছে, যেমন NaNO2, মানে এই দুর্বল অ্যাসিড দেওয়া আছে আবার সেই দুর্বল অ্যাসিডে লবণ দেওয়া আছে, তার মানে এটা দিয়ে আমরা বাফা দ্রবণ বানাইতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো বাকি পরে যে অপশন যেটা আছে HCl, এটা শক্তিশালী অ্যাসিড, তাহলে এটা কখনো বাফা দ্রবণ হবে না। এরপরে যেটা নাইট্রিক অ্যাসিড HNO3 নাইট্রিক অ্যাসিড, এটা শক্তিশালী অ্যাসিড, তাহলে এটা দিয়ে বাফা দ্রবণ আসলে হবে না। সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে সবল ক্ষার, এটা দিয়ে বাফা দ্রবণ হবে না। মানে বাফা দ্রবণ হওয়ার শর্তে হচ্ছে দুর্বল অ্যাসিড অথবা দুর্বল ক্ষার হইতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপর প্রশ্ন কোন মিশ্রণটি বাফা দ্রবণ? তো এখানেও সেম কাহিনী, আমাদের একটা দুর্বল অ্যাসিড দেখবো আমরা বা আমরা একটা দুর্বল ক্ষার দেখবো। সালফুরিক অ্যাসিড সবল অ্যাসিড, তো এটা আসলে বাফা দ্রবণ হবে না, এটা বাদ। তারপর হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর CH3COOH। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা একটা দুর্বল ক্ষার, আবার CH3COOH এটাও একটা দুর্বল অ্যাসিড। ঠিক আছে, তো দুইটা আসলে দুর্বল, তো দুইটা যদি দুর্বল হয় এটা দিয়ে আসলে বাফা দ্রবণ হবে না। অ্যামোনিয়াম ক্লোরাইড ও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, এটা একটা অপশন হতে পারে, কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা এটা আসলে হচ্ছে আমাদের একটা দুর্বল ক্ষার, আর অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা এটা হচ্ছে ওই ক্ষারেরই লবণ। হ্যাঁ, তার মানে এটা একটা অপশন হতে পারে। এখানে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সবল ক্ষার, তো সবল ক্ষার যেহেতু এটা বাফা দ্রবণ হবে না। ঠিক আছে, তো আমাদের সঠিক উত্তর হচ্ছে যেটা অ্যামোনিয়াম ক্লোরাইড আর হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, একটা দুর্বল ক্ষার আছে আর এট দ্য সেম টাইম ওই ক্ষারের লবণটা এখানে বিদ্যমান। ঠিক আছে, আচ্ছা,
মানব রক্তে কোন ধরনের বাফার বিদ্যমান? আমরা জানি আমাদের মানুষের রক্তে বাইকার্বনেট বাফার থাকে আর হচ্ছে আপনার এই ফসফেট বাফার থাকে। হ্যাঁ, মানুষের রক্তে বাইকার্বনেট বাফার থাকে আর হচ্ছে ফসফেট বাফার থাকে। তো এখানে বাইকার্বনেট বাফার আসলে কোথায়? এই যে এটা দেখেন, সোডিয়াম বাইকার্বনেট আর হচ্ছে H2CO3, মানে হচ্ছে কার্বনিক অ্যাসিড আর কি। তো এই যে বাফারটা, এটা কিন্তু প্রায় সময় এমসিকিউতে আসে যে মানুষের রক্তে কি ধরনের এই বাফার কাজ করে আর কি। আর এটা কিন্তু ক্ষারীয় বাফার। হ্যাঁ, মানুষের রক্তে যে বাফারটা কিন্তু ক্ষারীয় বাফার। দেখেন, সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে বাইকার্বনেটের লবণ, আর H2CO3 হচ্ছে আপনাদের কার্বনিক অ্যাসিড, যেটা আসলে খুবই দুর্বল। ওকে, আচ্ছা, এরপর প্রশ্ন, কোনটা অম্লীয় বাফার দ্রবণ? হ্যাঁ, কোনটা অম্লীয় বাফার দ্রবণ? আপনাকে অনেকগুলো অপশন দিয়ে দিছে, আপনাকে টেস্টিফাই করতে হবে কোনটা আসলে অম্লীয় বাফার দ্রবণ। তো আমরা আসলে জানি অম্লীয় বাফার হওয়ার শর্ত কি, আপনার অ্যাসিডের পরিমাণটা বেশি থাকবে আর ক্ষারের পরিমাণটা কম থাকবে। ঠিক আছে, তো প্রথম অপশন 30 মিলি 0.1 মোলার HCl, 20 মিলি 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে আসলে HClটা বেশি আছে, এই ক্ষারটা কম আছে, তার মানে আলটিমেটলি HCl এর পরিমাণটা বেশি থাকবে। তো প্রথম যে অপশনটা, এটা আসলে সঠিক। হ্যাঁ, আপনি যদি বিক্রিয়া করে দেখতে চান, আপনি বিক্রিয়া করে দেখতে পারেন যে HCl প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে আচ্ছা, আমি তো আসলে ট্র্যাপে পড়ে গেছি। আসলে HCl আসলে বাফার দ্রবণ হবেই না, আমরা আসলে ট্র্যাপে পড়ে গেছি। মানে দেখছেন, অনেকগুলো প্রশ্ন সলভ করার জন্য ট্র্যাপে পড়ে গেছি। আপনার এই বাফার দ্রবণ হওয়ার শর্ত হচ্ছে দুর্বল অ্যাসিড হইতে হবে, HCl তো আসলে হচ্ছে সবল অ্যাসিড। হ্যাঁ, এটা হবে না। তো দেখেন, মাথা ঠান্ডা রাখবেন, এই ধরনের ট্র্যাপে পড়া চলবে না। হ্যাঁ, ট্র্যাপে পড়লে আসলে হবে না। ইথানোয়িক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ, এটা বাফার দ্রবণ হইতে পারে, বাট দুটা পরিমাণ সমান, 30 মিলি 30 মিলি, মানে কোনো কিছু অবশিষ্ট থাকবে না, তার মানে এটা বাফার দ্রবণ হবে না, এটা বাদ। এই জায়গাতে আসেন, এখানে আছে 30 মিলি 0.1 মোলার CH3COOH, এখানে আছে 20 মিলি 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। যেখানে অ্যাসিডের পরিমাণ বেশি, তাহলে 3 নম্বর যেটা আছে, এটা আসলে সঠিক উত্তর। ঠিক আছে, তারপরটার মধ্যে দেখেন, তারপরটার মধ্যে আচ্ছা, এটা তো বাফার দ্রবণ হতে পারে মনে হয় না, এটা বাফার দ্রবণ হবে না। 30 মিলি 0.1 মানে 30 × 0.1 যদি আপনি করেন, এখানে আসবে হচ্ছে 3, আর এখানে যদি আপনি এই দুটোকে গুণ করেন 15 × 0.2, এখানে আসবে হচ্ছে 3। মানে যদি আমরা ইকুইভ্যালেন্ট নাম্বার হিসাব করি আর কি, মানে এই দুটোকে যদি গুণ করি, এই আয়তন আর মোল সংখ্যা যদি গুণ করি, তাহলে একটা ইকুইভ্যালেন্ট সংখ্যা আসে আর কি। হ্যাঁ, তো এই দুইটা সংখ্যা, যদি এখানে ঘনমাত্রা ডিফারেন্স ছিল, দুটাকে গুণ করে 3 আসছে, সেম আসছে, তার মানে এটা বাফার দ্রবণ হবে না। তাহলে বাফার দ্রবণ হচ্ছে এটা। হ্যাঁ, ঘনমাত্রা সেম আছে, তার মানে আমরা আয়তন দিয়ে তুলনা করব, অ্যাসিডের আয়তন অবশ্যই ক্ষারের চাইতে বেশি হইতে হবে, কারণ তখন একটা বাফার দ্রবণ হওয়া সম্ভব। আচ্ছা, মানবদেহে কোন বাফারটি পিএইচ নিয়ন্ত্রণ করে? তা আমরা জানি মানবদেহে আসলে হচ্ছে বাইকার্বনেট যে বাফার যেটা আছে, মানবদেহে বাইকার্বন বাফারটা, সেটা মূলত পিএইচ নিয়ন্ত্রণ করে থাকে আর কি। তাহলে বাইকার্বন বাফার কোনটা? এই যেটা ক নম্বরটা, H2CO3, মানে কার্বনিক অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, এটা মূলত আমাদের পিএইচ যেটা আছে সেটা নিয়ন্ত্রণ করে থাকে। আর জেনে রাখেন, মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7.4, মানুষের রক্তের পিএইচ হচ্ছে 7.4, যেটা আসলে মূলত একটা ক্ষারীয় ব্যাপার। আচ্ছা, তারপরে প্রশ্ন, পানির আণবিক গুণফলের মান কত? এটা আমরা জানি 10⁻⁻14। হ্যাঁ, পানির আণবিক গুণফলের মান হচ্ছে 10⁻⁻14। ওকে, তারপরে প্রশ্ন, 2AB, সেখান থেকে হচ্ছে আপনার A2+B2 উৎপন্ন করছে, মানে এখানে 2 মোল, এখানে হচ্ছে 2 মোল, ডেলএস পজিটিভ। এই বিক্রিয়ার জন্য কোনটা সঠিক? তো দেখেন, এই বিক্রিয়াতে দুই পাশে আপনার মোল সংখ্যা সমান, এখানে বামে 2 মোল, ডানে হচ্ছে 2 মোল। দুই পাশে যদি মোল সংখ্যা সমান হয়, তাহলে আপনার কেপি ইকুয়াল অবশ্যই কেসি হবে। ঠিক আছে, কারণ আর্টে যদি আপনি ডেলেন দেন, ডেলেন মানে কি 2 - 2 মানে 0, আর সামথিং টু দি পাওয়ার 0 মানে কত? 1, বা আমরা বলতে পারি হচ্ছে কেপি সমান সমান হচ্ছে কেসি। তাহলে মানে আপনার দুই পাশে যদি বিক্রিয়ার মোল সংখ্যা সমান হয়, তাহলে কেপি ইকুয়াল হচ্ছে কেসি। ঠিক আছে, তাহলে আমাদের অপশন 3 যেটা সঠিক, কেপি ইকুয়াল হচ্ছে কেসি। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, আপনি এটা একটু বুঝে নিন। হ্যাঁ, আচ্ছা, তারপরে প্রশ্ন, কেসি এর মানের ক্ষেত্রে কোনটা সঠিক? কেসির মান 1 হইতে পারে। হ্যাঁ, ঠিক আছে, কেসির মান 1 হইতে পারে, কোনো সমস্যা নাই, কেসির মান 1 হওয়া পসিবল। এর মান প্রভাবের উপর নির্ভর করে না? কখনোই না, কেসি এর মান কখনো প্রভাবের উপর নির্ভর করে না, একমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। ঠিক আছে, এর মান চাপের উপর নির্ভর করে না, চাপের উপর নির্ভর করে না। এর মান অসীম হইতে পারে না, কেসি এর মান 0 বা অসীম হতে পারে না। এটা কিন্তু খ নম্বর প্রশ্নে আসে যে কেপি এবং কেসির মান 0 বা অসীম কেন হইতে পারে না। ঠিক আছে, তো কেপি কেসির মান 1 হইতে পারে, সমস্যা নাই, বাট 0 বা অসীম হইতে পারবে না। হ্যাঁ, আপনার 0 বা হচ্ছে ইনফিনিটি, এগুলো হওয়া যাবে না, এগুলো হওয়া যাবে না। 35 নম্বর প্রশ্ন, নিচের কোনটা অধিক তীব্র অম্ল? দেখছেন, এই প্রশ্নটা আসলে কতবার আসছে? অনেকবার আসছে, ইনফ্যাক্ট আরো বহুতবার আসবে। তো তীব্র অম্ল বের করার জন্য আমাকে এগুলো কি অ্যাসিড, প্রথমে দেখেন এগুলো হচ্ছে অক্সো অ্যাসিড। তাহলে অক্সো অ্যাসিডের জন্য আমাকে তার জারণ সংখ্যা বের করতে হবে। আমরা কিন্তু জানি এই যে এখানে HClO4 যেটা, এটা জারণ সংখ্যা হচ্ছে +7, বের করছি আর কি। হ্যাঁ, আপনি বুঝে নেন কীভাবে বের করছি জারণ সংখ্যা দিয়ে। তারপরে H2SO4, এখানে জারণ সংখ্যা হচ্ছে +6, তারপরে H3PO4, এখানে জারণ সংখ্যা হচ্ছে +5, ওই 4টা অক্সিজেনের -8, 3টা হাইড্রোজেনের +3, তো হিসেবে হচ্ছে +5। HNO3, এটা জারণ সংখ্যা হচ্ছে 3 × 6 +5। হ্যাঁ, তাহলে সবচেয়ে তীব্র মৌল কোনটা? পারক্লোরিক অ্যাসিড বা হচ্ছে HClO4, এর জারণ সংখ্যা সবচেয়ে বেশি। আচ্ছা, 0.1 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ এর মান কত? কেবি দেওয়া আছে। হ্যাঁ, এটা কিন্তু আসলে দুর্বল অম্ল। তো দুর্বল অম্ল বের করার জন্য কিন্তু আপনাকে একটু বুঝে শুনে কাজ করতে হবে। হ্যাঁ, বুঝে শুনে কাজ করতে হবে। তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে ক্ষার আর কি। হ্যাঁ,
ক্ষারের পিএইচ বের করা যাবে না, ক্ষারের পিওএইচ বের করতে হবে। তাহলে আমরা জানি পিওএইচ সমান সমান মাইনাস লগ অফ ওএইচ মাইনাস, ঠিক আছে। আবার এখানে একটা টুইস্ট আছে, এখানে ওএইচ মাইনাস সমান সমান হচ্ছে এইচ আলফা, ওএইচ মানে সমান সরি সি আলফা, ওএইচ সমান 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 হচ্ছে সি আলফা। এখন সি দেওয়া আছে না, হ্যাঁ সি ঘনমাত্রা 0 নম্বর দেওয়া আছে, বাট আলফা কি দেওয়া আছে না, আলফা এখানে দেওয়া নাই, আলফা আপনাকে আবার বের করতে হবে। তাহলে আমরা জানি ওএইচ সমান সমান সি ইন্টু আলফা সমান সমান কি রুট ওভার কেবি ডিভাইডেড বাই সি। এরপর জানা থাকার কথা আলফা ইকুয়ালস রুট ওভার কেবি ডিভাইডেড বাই সি। তো আমরা মান বসাই, সি এর মান কত, আমাদের সি হচ্ছে 0.1 ইন্টু রুট ওভার কেবি এর মান কত, কেবি দেওয়া হচ্ছে আপনার 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -5 ডিভাইডেড বাই সি এর মান হচ্ছে 0.1। আমরা যদি ক্যালকুলেশন করি দেখি আসলে কত আসে, আমরা দেখি কত আসে। 0.1 ইন্টু রুট ওভার এখানে হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার -5 আর নিচে হচ্ছে 0.1, ঠিক আছে। তো আমাদের এখানে আসতে হচ্ছে 1.34 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এটা আসলে আমাদের ওএইচ এর মান আর কি। তো যদি আমরা এখন পিএইচ বের করতে চাই, পিএইচ সমান সমান মাইনাস লগ অফ আমাদের যে আনসারটা যেটা আসছে 1.34 ইন্টু 10 টু দি পাওয়ার -3। ওকে, তো ডাটাগুলো আমরা একটু ক্যালকুলেশন করি। তো এখন আমরা বসাচ্ছি পিএইচ সমান সমান মাইনাস লগ অফ আনসার যেটা আমরা একটু বের করছি আর কি। হ্যাঁ, তো আমাদের পিওএইচ যেটা সেটা আসছে হচ্ছে 2.87, পিওএইচ আসছে হচ্ছে 2. কত আসছে 2.872, এটা আসছে 2.872, এটা হচ্ছে পিওএইচ। তাহলে পিএইচ কত হবে, পিএইচ কিন্তু আপনাকে 14 থেকে মাইনাস করতে হবে, 14 মাইনাস 2.872। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে করতেছি 14 মাইনাস হচ্ছে আমাদের আনসার, তাহলে থাকবে হচ্ছে 13.99। হ্যাঁ, 13.99। আচ্ছা 13.99। আচ্ছা এমন আনসার আসলো কেন, ও স্যার আমরা মনে একটা মিস্টেক করছি আসলে। 14 মাইনাস হচ্ছে 2.872, 11.12। হ্যাঁ, এটা আনসারটা এমন আসছে সেকেন্ড ইঞ্জিনিয়ারিং মোডে 11.12 ফিক্সড মোড। ফিক্সড মোড থাকুক, এটা সুন্দর। এটা কি আসলো, আচ্ছা হোয়াট এভার 11.12 আসছে আমাদের আনসারটা। তো আমি এটা মুছে দিচ্ছি, এটা না, আনসার হচ্ছে 11.12। বিয়োগ একটু ঝামেলা হয়েছিল। 11.12, এখন 11.12 কি অপশনে আছে আমাদের? হ্যাঁ, এই দেখেন ডিরেক্ট দেওয়া আছে 11.12, 46 এর কোন নাম্বারটা 11.12। তারপর প্রশ্ন, কোন দ্রবণে হাইড্রোক্সিল আয়নের গাঢ়ত্ব এত হলে এর পিএইচ কত হবে? তো দেখেন হাইড্রোক্সিলের এই গাঢ়ত্ব আপনাকে দিয়ে দিছে, পিএইচ বের করতে বলছে। আপনি সরাসরি পিএইচ বের করতে পারবেন না, আপনাকে প্রথমে পিওএইচ বের করতে হবে। হ্যাঁ, প্রথমত পিওএইচ বের করি, আর যদি কেউ সরাসরি জানতে না সে সরাসরি পিএইচ বের করবেন, আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। পিএইচ সমান সমান 14 মাইনাস, হ্যাঁ 14 মাইনাস হচ্ছে আপনার পিওএইচ। তাহলে এখন আপনি আবার করেন 14 মাইনাস পিওএইচ মানে কত, মাইনাস লগ অফ আপনার ওই হাইড্রোজেনের ঘনত্ব গাঢ়ত্ব যেটা 0.02। তাহলে দেখবেন আপনার আনসারটা মিলে গেছে আর কি। হ্যাঁ, তো আমরা করে দিই, একটু জুম আউট করে দিই। ওকে, যদি একবারে করতে চাই, আচ্ছা একবারে আমি না করি, আমি ওই আনসারটাকে বের করি, মাইনাস লগ অফ 0.02। ঠিক আছে, এটা কি আসলো আসলে, এই সেটিংয়ে গিয়ে কোনো ঝামেলা করছি মনে হয়, ইঞ্জিনিয়ারিং মোডে ফিক্স মোড না, ফিক্স মোডের প্রয়োজন নাই, আমার নর্মাল মোড প্রয়োজন। হ্যাঁ, নর্মাল মোড হলে আমার জন্য সবচেয়ে বেস্ট। আচ্ছা আমাদের কি আসতেছিল মাইনাস লগ অফ 0.02। আচ্ছা, তো আমাদের আসছে হচ্ছে 1.698, তাহলে 14 মাইনাস হচ্ছে 1.698, তাহলে 14 মাইনাস হচ্ছে আনসার, 14 মাইনাস আনসার 1.698, 14 মাইনাস 1.698, 14 মাইনাস 1.698 আসলে হচ্ছে 12.302, 12.302। হ্যাঁ, এটা আমাদের অপশনের আনসার আসছে, কারণ অপশন আছে না 12.302। হ্যাঁ, এই যে দেখেন খ নম্বর যেটা আছে 12.302, এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তো এইভাবে বললে আপনি এই পিএইচ বের করতে পারবেন। এখন এই দুইটা প্রশ্নের মধ্যে একটু দেখেন ডিফারেন্স আছে, এখানে কেবি দেওয়া আছে, কেবি দেওয়া মানে আসলে হচ্ছে দুর্বল অ্যাসিড, হ্যাঁ বা দুর্বল ক্ষার আর কি। দুর্বল ক্ষারের জন্য আপনাকে এই প্রসেস মেনটেন করতে হবে,
যে ওএইচ ইকুয়াল সি আলফা, তারপরে আলফা ইকুয়ালস রুট ওভার কেবি বাই সি। তো এখান থেকে ওএইচ থেকে পরে আপনাকে পিওএইচটা বের করতে হবে, ঠিক আছে? আর যদি কোনো কিছু আপনাকে বলে না দেয়, মানে দুর্বল অ্যাসিড না বলে, আপনি সরাসরি এটা করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তারপর প্রশ্ন আসেন আমরা দুর্বল অম্লের বিয়োজন মাত্রা। হ্যাঁ, দুর্বল অম্লের বিয়োজন মাত্রা আমরা জানি, বিয়োজন মাত্রা আলফা ইকুয়ালস হচ্ছে রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি। এখন এই অপশন কোথায় আছে? কেবি বাই সি, এটা তো ক্ষারের জন্য, এটা না। সি বাই কে এ, এটা উল্টা না, এটা না। কেজি বাই সি, এখানে আসলে মনে হয় মিস্টেক হয়েছে, এটা আসলে কে থাকার কথা। হ্যাঁ, কে থাকার কথা, কে বাই সি, এটা উত্তর হতে পারে আলফা ইকুয়াল রুট ওভার কে ডিভাইডেড বাই সি। আচ্ছা, তারপরে প্রশ্ন, নিচের কোন বিক্রিয়ায় কেপি ইকুয়াল কেসি হবে? এটা কোন বিক্রিয়ায় কেপি ইকুয়াল আসলে কেসি? তো যখন আপনার দুই পাশে মোল সংখ্যা সমান হবে তখন কেপি ইকুয়াল কেসি হয় আর কি। যখন দুই পাশে মোল সংখ্যা সমান হয় তখন কেপি ইকুয়াল কেসি হয়। আচ্ছা, এখানে বাম পাশে 2 মোল, ডান পাশে 2 মোল, তাহলে প্রথম অপশন যেটা, এটাই সঠিক, যে এটার জন্য কেপি ইকুয়াল কেসি হবে। আর বাকিগুলো ক্ষেত্রে হবে না, আপনি টেস্ট করে দেখেন যে দুই পাশে মোল সংখ্যা ডিফারেন্ট ডিফারেন্ট আসবে। আচ্ছা, তারপরে প্রশ্ন, কোন দ্রবণের পিএইচ যদি 1.5 হয়, ওই দ্রবণের এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত? তো আমরা আসলে তো আমরা তো জানি, আমরা জানি পিএইচ সমান সমান হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস, ঠিক আছে? তো আপনাকে জায়গায় পিএইচটা দেওয়া আছে, হ্যাঁ, আপনাকে এইচ প্লাসটা এখানে বের করতে হবে। তো আমরা বলতেই পারি আপনাকে যে এইচ প্লাস সমান সমান হচ্ছে, মানে যদি এই জায়গায় চলে আসে তাহলে হচ্ছে এন্টিলগ মাইনাস পিএইচ, এন্টিলগ মাইনাস পিএইচ। হ্যাঁ, এন্টিলগ মানে আসলে হচ্ছে লগ ইনভার্স। হ্যাঁ, এন্টিলগ মানে হচ্ছে লগ ইনভার্স। আমরা আপনাকে ক্যালকুলেটরে দেখাই, এই যে দেখেন, আমরা যদি শিফট দিয়ে লগ দিই, এই যে দেখেন লগ ইনভার্স। হ্যাঁ, আপনি দেখার কথা এখানে 10 টু দি পাওয়ার চলে আসছে। হ্যাঁ, আর এই 10 টু দি পাওয়ার চলে আসা মানে আসলে হচ্ছে লগ ইনভার্স আর কি। হ্যাঁ, আচ্ছা, লগ ইনভার্স মাইনাস পিএইচ এর মান কত আপনার বলছে, আপনাকে পিএইচ বলছে হচ্ছে 1.5, তাহলে মাইনাস 1.5। তো আমাদের ঘনমাত্রা হচ্ছে যে এটা, এটা আসছে হচ্ছে 0.031, 0.031। আমরা এখানে লিখে দিই আপনাকে পিডিএফে 10 টু দি পাওয়ার মাইনাস 1.5। ওকে, তো আসছে 0.031। তো এটাকে যদি আমরা ইঞ্জিনিয়ারিং মোডে নিয়ে যাই 1 2, তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 হওয়ার কথা আর কি। ক নাম্বার যেটা, এটা সঠিক উত্তর কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। যদি ইঞ্জিনিয়ারিং মোডে দেখাই 3.16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 আর কি। ওকে, আচ্ছা, তো আমাদের 50টা থাকুক আজকে, 50টা থাকুক, ইনশাল্লাহ আমরা নেক্সট দিন আরও বেশি করে দেখাবো। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, যদি আপনার উপকারে লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চেষ্টা করবেন কারোর সাথে শেয়ার করার জন্য আর কি, আপনার যে বন্ধু বা কে যারা পরীক্ষা দিবে বা হচ্ছে ইন্টারে পরে কলেজের স্টুডেন্ট, তাদের জন্য আশা করি উপকার হবে। ঠিক আছে, তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।